অথবা ডট org যাই হোক না কেন, এটার পরে স্ল্যাশের পরে আমরা দিব হচ্ছে সি প্যানেল, এই কথা লিখে আমরা এন্টার দিব। ওয়েট, আমাদেরকে অ্যাক্সেস দিই। স্যার সি প্যানেল আর অ্যাডমিন প্যানেল কি একই স্যার? না না, এক না, অ্যাডমিন প্যানেল আলাদা। অ্যাডমিন প্যানেল আমরা এখন তৈরি করব। এখন সি প্যানেলে যাওয়ার পরে এই যে সি প্যানেলের অ্যাক্সেস হচ্ছে এটা আপনাদের। আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাক্সেস এখন তৈরি করব, যেটা আপনাদেরকে এখন শিখাচ্ছি। এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এরপর আমরা লগইন দিব। স্যার ওয়ার্ডপ্রেস ছাড়া আর সিএমএম কোনো কিছু আছে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই, সিএমএস এর তো অভাব নাই, কত রকমের সিএমএস আছে, অবশ্যই আছে। ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ডপ্রেস ছাড়া পপুলার কি আছে? ওয়ার্ডপ্রেস ছাড়া আপনার জুমলা আছে, ড্রুপল আছে, লরাভেল আছে, এরকম আরো অনেক। তারপর আপনার কি জানি বলে উইক্স, তারপর ওয়েবলি, তারপর হচ্ছে শপিফাই, এরকম অনেকগুলোই আছে। আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেস হচ্ছে সারা বিশ্বে অন্তত 33% প্লাস ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেসে, আর বাকি ওয়েবসাইট গুলো হয় অন্যান্য, মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে HTML ভাবে ওয়ার্ডপ্রেসের দখলে। বুঝতে পারছেন বিষয়টা? আর আপনারা তো অবশ্যই ওয়ার্ডপ্রেস ইউজ করতেছেন। এখন আমরা এই যে সি প্যানেলে আমরা লগইন করেছি, এখন লগইন করার পরে আমরা আমাদের ওয়েবসাইটটাকে তো সেটআপ করতে হবে। ডোমেইন হোস্টিং আপনি কিনছেন, এখন তো ওয়েবসাইট সেটআপ হয় না, আপনি মাত্র নাম রেজিস্ট্রেশন করেছেন, এরপর হচ্ছে আপনি 1 জিবি হোস্টিং কিনেছেন, এটাই আপনি কিনছেন কিন্তু এখনো সেটআপ করেন না। এখন এটাকে সেটআপ করে নিতে হবে। তাহলে আমরা সি প্যানেলে ঢুকলাম, এখন সেটআপ করব। সেটআপ করার অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলা, তবে আপনারা অটো সেটআপ করে নেওয়াটাই হয়তো বেটার হয় আর কি। অটো সেটআপ করে নেওয়াই বেটার হয়। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাব। ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাওয়ার পরে ক্রিয়েট সাইট, এখন আমরা ওই ম্যানুয়ালি ইনস্টলটা এই জন্যই দিচ্ছি না। এটার কারণ হচ্ছে আপনাদের যেহেতু এটা কারো ব্যক্তি মালিকানাধীন ওয়েবসাইট না, বুঝার আর সমস্যা নাই, সেটা বারবার আমরা নষ্ট করব, একবার এক এক স্টাইলে দেখবো, ঠিক আছে? এসএসএল সার্টিফিকেট ইনস্টল দিয়ে কি কিভাবে করবেন সেটাও দেখবে, একবার এক এক স্টাইলে দেখেন, ঠিক আছে? যেহেতু এটা তো আর এইরকম না যে আপনি ডেভেলপ করে সাইট র্যাঙ্কে নিয়ে যাবেন, তো এই জন্য একবার এক এক স্টাইল দিয়ে আমরা দেখি। তাহলে আমরা ইনস্টল করে ফেলি, এটা আবার ইনস্টল আমরা রিমুভ করে আবার নতুন করেও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ইনস্টলে ক্লিক করলাম। এখন 2-3টা পদ্ধতি দেখাইতে গেলে তো আমাকে 2-3টা পদ্ধতিতে ইনস্টল দিতে হবে, আজকে এই পদ্ধতিটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে একটা পদ্ধতি। এখন আপনারা বলবেন তাহলে ওইটা শিখবো কিভাবে? হ্যাঁ, আপনারা 2-4 দিন প্র্যাকটিস করেন, আমরা সবকিছু ক্লিন করে, আবার আপনাদের এটাও তো শিখতে হবে ওয়েবসাইটের আগের সেটআপ গুলা সব ক্লিন করে আবার নতুন করে কাজ শুরু করবেন কিভাবে। তো সুতরাং সবকিছু প্রবলেম করে করে শিখতে হবে এখন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যেটা শিখলাম এটা হচ্ছে ওয়ান ক্লিক ইনস্টল, মানে আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি। এগুলা হচ্ছে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড। আচ্ছা হৃদয়, আপনাকে আমি ইয়েতে দিচ্ছি, যারা যারা অ্যাক্সেস পাওয়ার কথা তাদেরকে দিয়ে দিন। এটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের অ্যাক্সেস। এটা হচ্ছে অটো আর কি, অটো আমরা আবার ম্যানুয়ালি নিজের মতো সেট করতে পারবো, সেটা আগে 2-4 দিন প্র্যাকটিস করেন, তো তারপর আমরা ওই সেটআপ নষ্ট করে আবার নতুন করে আরেক রকম করে শিখবো। তাহলে এটা হচ্ছে আপনাদের অ্যাক্সেস। এখন আমরা সাইটে যাই, এখন উইদাউট এসএসএল দেখেন এবার আপনার ওয়েবসাইটটা কিন্তু ব্রাউজ হচ্ছে, আগে কিন্তু ব্রাউজ হইতো না। বিষয়টা এরকম না? হ্যালো, হ্যাঁ, আপনারা রেসপন্স করতে হবে তো। এখন দেখেন আপনারা হয়তো বলবেন এসএসএল সিকিউর না, আমি আগে বলছি আমরা এসএসএল সিকিউর করিও নাই, এসএসএল পরে দিব এই জন্য, যেহেতু অটোমেটিকটা শিখাচ্ছি, পরে আপনারা কয়েকদিন প্র্যাকটিস করার পর ওই সেটআপ নষ্ট করে আমরা আবার পারফেক্টলি সেটআপ করব, ঠিক আছে? তাহলে এখন আমরা ওয়েবসাইটে ঢুকবো কিভাবে? /wp-admin, wp-admin, এখানে আমরা পাসওয়ার্ড ইউজার নেমটা দিই, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিই, তারপর লগইন।
এখন দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অলরেডি ঢুকে গেছি। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আমরা যদি ম্যানুয়াল সেটআপটা দিতে চাই সেই পদ্ধতি বলে দিই, যদিও ক্লাসে থাকতে থাকতে আমি করে দেখাবো, তারপরে একটু জাস্ট বলে দিই। আমরা সেটা করবো হচ্ছে সফটাগুলাস অ্যাপ ইনস্টলার থেকে। এখানে প্যানেল হবে 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 অবশ্যই হবে। আচ্ছা, সেটা আমরা এখন যে সেটআপে আছে এই সেটআপে পরে আমরা আবার ম্যানুয়ালি সেটআপ করব, সেটা হচ্ছে সফটাগুলাস অ্যাপ ইনস্টলার থেকে। মানে আমাদের নিজেদের মতো করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তারপর আমার কি https থাকবে না http থাকবে, https মানে ওই যে এসএসএল সিকিউর, তারপর কি https www ডট থাকবে না কি, সেটা আমরা করব এই যে এখান থেকে সফটাগুলাস অ্যাপ ইনস্টলার থেকে। আচ্ছা, এটার পরে আগে দেখতে থাকেন। তাহলে আমাদের এখন আসেন, আমাদের সাইট আমরা ডোমেইন হোস্টিং অলরেডি সেটআপ করে ফেলেছি। এখন প্রথম যেই কাজটা বলেন তো, এখন কি কি করতে হবে? ওয়েবসাইট যখন আন্ডার কনস্ট্রাকশনে থাকবে তখন কি করতে হবে, নাকি ভুলে গেছেন? গুগলকে ইয়ে করতে হবে। আমার একটা সাইট দিয়ে আমি দেখাইছিলাম, সেটিংসে যাব। কোথায় যাব? হ্যালো স্যার, একটা থিম নিতে হবে সেটিংসে গিয়ে। সেটিংসে যাব, তারপর কি করব? আচ্ছা, না না, মনে হয় আপনাদের ব্যাচে আলোচনা করি না, দেখি আপনাদের আইডিয়া নাই। আমরা একটা ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশনে থাকলে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফ করে দিব, ভুলে গেছেন নাকি? গুগলকে যেন এখানে না প্রবেশ করে, গুগল এক্সপ্লোরার যেন না আচ্ছা, প্রবেশ করে, এরকম ভাবে সেটিংসটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি অন্য ব্যাচে হয়তো করাইছি, এটা আমি ভুলে গেছি। মানে আমি তো কন্টিনিউ এগুলো করাই, কাকে করাইছি কাকে করাইনি মনে থাকে না। আচ্ছা, আপনারা তাইলে স্টেপ বাই স্টেপ দেখেন। আমাদের আজকের ক্লাস আমরা এইভাবেই সাজাই। তাহলে অন পেজ এসইও, আমাদের টপিকস এর নাম থাকবে এসইও প্লাগইন সেটআপ। একটু লিখে রাখেন, আমাদের আজকের টপিকস এর নাম হচ্ছে অন পেজ এসইও। আর অন পেজ এসইও যে টপিকসটা, অন পেজ এসইও টপিকস কিন্তু প্রচুর। আমাদের আজকের টপিকস হচ্ছে এসইও প্লাগইন সেটআপ উইথ ইয়োস্ট এসইও অর অল ইন ওয়ান এসইও অর র‍্যাঙ্ক ম্যাথ। এটা একটু লিখে রাখেন, প্রত্যেক দিনকার টপিকস গুলো লিখবেন। এটা অবশ্যই একটু নোট করে ফেলবেন, তারপর আমি বুঝাচ্ছি। আচ্ছা, এখন আসেন, আমরা তাহলে বললাম কি অন পেজ এসইও কাজ শুরু করার জন্য আমরা আজকে কি করব, এসইও প্লাগইন সেটআপ দেওয়া শিখব। কিসের মাধ্যমে? ইয়োস্ট এসইও অথবা অল ইন ওয়ান এসইও অথবা র‍্যাঙ্ক ম্যাথ। এখন আপনারা প্রথমে জিজ্ঞেস করতে পারেন আমাকে প্লাগইনটা আবার কি? প্লাগইন হচ্ছে এক ধরনের টুলস অথবা সফটওয়্যার। বুঝতে পারছেন বিষয়টা? প্লাগইন হচ্ছে এক ধরনের সফটওয়্যার অথবা টুলস। এটা দিয়ে আমরা কি করব, আপনারা যেহেতু কোডিং পারেন না, এখন কোডিং না করে আমাদের কাজগুলোকে ইজি করার জন্য আমরা প্লাগইন ব্যবহার করব। আর প্লাগইনটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার অথবা টুলস, সোজা কথা। এখন দেখেন, এখানে আমরা বললাম কি উইথ ইয়োস্ট এসইও অর অল ইন ওয়ান এসইও অর র‍্যাঙ্ক ম্যাথ। এটা হচ্ছে লাইক আপনার নাফা এক্সট্রা, এইচ প্লাস, ডুয়েট, একই কিনা জিনিস, মোটামুটি একই না? হ্যাঁ। তো এখন আপনার ওয়েবসাইটে আপনি এসইও কাজ করার জন্য ইয়োস্ট এসইও ব্যবহার করেন, অথবা অল ইন ওয়ান এসইও ব্যবহার করেন, অথবা র‍্যাঙ্ক ম্যাথ ব্যবহার করেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা, যার যেটা ভালো লাগে। তিনটারই কাজ এক, তিনটারই কাজ এক। এখন একটু পার্থক্য নাই টাইপেরই। ধরেন হয়তো আপনার নাফা এক্সট্রা অথবা ডুয়েট অথবা স্প্লাইস বলেন, এখানে একটু এদিক সেদিক আছে, কোনোটাতে ক্যাফিনের মাত্রা আছে, কোনোটাতে নেই, মূলত সবগুলোই প্যারাসিটামল, এই টাইপের আর কি। এখন এখানে সবগুলোই একই কাজ করবে, একটু
মানে 19-20 টাইপের একটু পার্থক্য থাকবে, মেজর কোনো ইস্যু নেই। এখন যার যেটা ভালো লাগে সে সেটাই ইউজ করবেন। তবে আমরা সাধারণত কমনলি আমরা ইয়োস্ট এসইওটাই ব্যবহার করি। হ্যাঁ বলেন। এখান থেকে টেস্টটা কি ইউএসটি এসইওটা হবে স্যার? আপনার থেকে বেস্ট কোনটা মনে হয়? আমরা ওই যে বললাম না, আমরা কমনলি ইয়োস্ট এসইওটাই ব্যবহার করি, এটা কমন এবং ভালো, সব দিক থেকে ভালো। ইয়োস্ট এসইও সব দিক থেকে ভালো, তবে আপনার ইচ্ছা, বললাম না এটা শিখতে হবে না, আপনি এইটার ব্যবহার পারলে এটাও পারবেন এটাও পারবেন, কোনোটার চাইতে কোনোটা কম না। তবে আমরা সব সময় এটাই ব্যবহার করি, ইয়োস্ট এসইওটাই। বুঝতে আসছে বিষয়টা? হ্যাঁ জি ওকে। আচ্ছা এবার আসেন, প্রয়োজন পড়লে আমরা 3টা দিয়ে দেখবো, সমস্যা নেই। বললাম না 3টা দেখার কিছু নেই, একই একদম হুবহু একটু 19-20 টাইপের, এটা দেখলে বোঝা যায়। আচ্ছা এখন আসেন, তাহলে আমরা যেহেতু অন পেজ এসইওর কাজ ধরবো, আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, মূলত আপনারা পুরো ওয়েবসাইটের ডেভেলপমেন্টটাকে অন পেজ বলতে পারেন। মানে ডেভেলপাররা যে কাজগুলো করে সেগুলোও কিন্তু অন পেজ, কারণ সাইটের আর্কিটেকচার ভালো না হলেও কিন্তু সাইট র্যাঙ্ক করবে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আপনাদের সাইটের আর্কিটেকচার যদি ভালো না হয় তাতেও সাইট র‍্যাঙ্ক করবে না। আচ্ছা যেহেতু সাইট নিয়েছেন, আমি স্টেপ বাই স্টেপ সবই বুঝাবো, আর কোডিং ছাড়া অনেক কিছুই আপনাদেরকে শিখে ফেলবো, অনেক কিছুই শিখে ফেলবো, সমস্যা নেই। এখন আসেন, তাহলে আমরা অন পেজ এসইওর কাজে হাত দেওয়ার আগে অথবা ওয়েবসাইটের ডেভেলপে হাত দেওয়ার আগে আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে, অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে আমরা যাব হচ্ছে সেটিংসে। কোথায় যাব? এগুলো একটু অ্যারো সাইন দিয়ে দিয়ে নির্দেশনা দিয়ে রাখেন যাতে পরে কাজ করতে পারেন। আমরা যাব সেটিংস। আচ্ছা একবার নোট করার দরকার নেই, একবার এমনি দেখেন পরে নোট করেন। আমরা যাব সেটিংস, সেটিংস থেকে যাব হচ্ছে রিডিং, রিডিং আমরা ক্লিক করব। সেটিংস থেকে রিডিং, হ্যাঁ তারপরে এন্টার। রিডিং এ ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, লেখা আছে কিনা? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আমরা এখন কি করব, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ করে দিব। এতে কি হবে, সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে না অথবা তারা খুঁজে পাবে না। আমরা সেভ চেঞ্জ করে দিব। কেন? কারণ আমার সাইট এখন আন্ডার কনস্ট্রাকশনে, তো আমরা চাচ্ছি না যে আন্ডার কনস্ট্রাকশনে থাকা অবস্থায় সার্চ ইঞ্জিনে আমার সাইটটা এন্ট্রি হোক। এতে তাদের কাছে একটা ব্যাড রেকর্ড তৈরি হবে, পরে আমার সাইট র‍্যাঙ্কিং এ প্রবলেম হবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এসইও এর কাজে হাত দেওয়ার আগে কি করতে হবে, সেটিংসে যে গিয়ে আমরা যাব রিডিং এ, রিডিং থেকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে গিয়ে আমরা এটাকে ডিসেবল করে দিব। ঠিক আছে, ডিসেবল করে সেভ চেঞ্জ করে দিব। পারবেন তো এই কাজটা? আচ্ছা এই কাজটা পারবেন। এখন আসেন স্টেপ বাই স্টেপ দেখেন, আমরা ওই আগ পিস করে শিখলে আবার একটু অসুবিধা হয়ে যাবে। এখন আমরা তাহলে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা অফ করে দিয়েছি, এখন আমাদের কি করতে হবে? তাহলে আর এগুলা যদি আবার এসইওর দায়িত্ব না আমাদের ক্লাসে, তারপর আমি শিখিয়ে দিই, না হলে আপনারা এখন প্র্যাকটিস করতে গেলে তো আর পারবেন না। সেটা হচ্ছে দেখেন আপনাদের সাইটে কি কোনো মেনু, সাব মেনু, ক্যাটাগরি এগুলো কিছু আছে? না স্যার। নাই। আচ্ছা থাক, এটার জন্য আমরা সাধারণত ভালো একটা পেইড থিম ইউজ করি। আপনারা তো পেইড ইউজ করবেন না, আপনারা তো ফ্রি গুলো ইউজ করবেন। তো বাই ডিফল্ট থিম দিয়ে আমরা দেখি কি অবস্থা, পরে প্রয়োজন পড়লে আমরা একটা থিম বাছাই করব, সেটা ইউজ করব। এখন অটোমেটিক, হ্যাঁ বলেন। পেইড থিমের মধ্যে আপনি কি কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন ফোকাস ব্লগ ইউজ করতে পারেন, এস্টা প্রো ইউজ করতে পারেন, জেনারেট প্রেস ইউজ করতে পারেন। আমি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন থিম ইউজ করি, কোনোটাতে জেনারেট প্রেস, কোনোটাতে এস্টা প্রো, কোনোটাতে ফোকাস ব্লগ। বুঝতে পারছেন বিষয়টা? এটা আপনার কি সাইট বানাবেন ওটার। তারপর আপনি যদি নিউজ ওয়েবসাইট বানান সেক্ষেত্রে আপনারা সাহিফা অথবা নিউজ থিম নামে সরাসরি থিম আছে, সাহিফা আছে, সাহিফা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি ব্লগ সাইট বানান তাহলে ফোকাস ব্লগটাই বেটার। পোর্টফোলিও সাইট বানাইলে এস্টা ভালো। এটা কোন সাইট বানাবেন এটা বলতে হবে, সেটার উপর ডিপেন্ড করবে। বুঝছেন কিনা? হ্যাঁ, আর সাধারণত এস্টা প্রো, ওশান ডাব্লিউপি, তারপর জেনারেট প্রেস, এদের অনেকগুলা ডেমো আছে। ধরেন আপনি সেলুন দোকানের জন্য যদি ওয়েবসাইট বানান তাদের সেলুন দোকানের ডেমো আছে, রেসিপি ওয়েবসাইট যদি বানান তাদের ডেমো আছে, যদি লজ চেম্বারের জন্য বানান সেটার জন্য আছে, যদি জিমনেসিয়ামের জন্য ওয়েবসাইট বানান সেরকম আছে, যদি স্টেডিয়ামের জন্য ওয়েবসাইট বানান স্টেডিয়ামের ডেমো আছে। মানে প্রত্যেকটা ক্যাটাগরির ডেমো কিন্তু তাদের আছে, আপনি ওইটা বাছাই করে ওইটাকে কাজ করবেন, কাস্টমাইজ করবেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আর ফ্রিতে তেমন কোনো ফ্যাসিলিটিস পাবেন না। তারপর আমরা দেখি না, করতে থাকি, আগে শিখেন, আগে ফ্রি দিয়ে শিখে পরে না পেইডের চিন্তা করবেন। আগে ফ্রি দেখেন। তাহলে আমরা ড্যাশবোর্ডে যাই,
থিম থিম নিতে পারবেন। আচ্ছা, থিম বাছাই পর্বটা আমরা পরে আসি। বাই ডিফল্ট যা আছে সেটার কাজ করে দেখি কি অবস্থা। তাহলে আমরা ক্যাটাগরিতে পরে আগে মেনু তৈরি করাটা আপনাদেরকে শিখাই। আচ্ছা, মেনু তৈরি করার জন্য আমরা যাব হচ্ছে, আমরা আগে পেজ ক্রিয়েট করে নিই। আমরা পেজে গিয়ে এড নিউ করি। আগে পেজ তৈরি করি, সেটাকে আমরা ক্যাটাগরি, মেনু, সাব মেনু সব করব। আচ্ছা, আপনাদের সাইটে কি কি দিতে চান একটা ফরম্যাট এখানে পাঠান, আমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করি কি কি থাকবে। আপাতত আর কি, এটা তো এগুলো তো ডিলিট করবেন, পুরো সাইট ফ্রেশ করে আপনাদেরকে আবার আবার নতুন করে সেটআপ দেওয়া শিখাবো, কারণ আমি জানি আপনারা একবার যে দেখাচ্ছি আপনারা হয়তো ভুলে যাবেন। আপনাদের ওয়েবসাইটে কি কি মেনু, সাব মেনু থাকবে এরকম কিছু টপিকস এখানে পাঠান, যেটা দিয়ে আমরা এখন প্র্যাকটিস করব, সেটা বলতেছি। আচ্ছা, না পাঠালে আমরা এখান থেকে নিয়ে নিই। স্যার ওইগুলো যেগুলো কমন থাকে ওইগুলো তো দেন। আচ্ছা আচ্ছা, বুঝছি। হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, তারপর দি সিকিউরিটি, সরি প্রাইভেসি পলিসি। বুঝছি। আচ্ছা, সেটা দিয়ে এখানে আবার আরেকটা কথা আছে, এগুলো অবশ্য থিমের উপর ডিপেন্ড করে। এই যে ফোকাস ব্লগ ইউজ করলে আপনি ফুটারে গিয়ে অ্যাবাউট আস, কন্টাক্ট আস এগুলো দিতে পারবেন, আর এখানে হচ্ছে আবার এগুলো দিবেন এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আগে নরমালি দেখাই। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই, যদিও এটা আমার দায়িত্বে ছিল না, তারপর আমি প্র্যাকটিস করাই দিচ্ছি। আপনাদের নরমালি কোনো ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হইলে কারো কাছে যাওয়া লাগবে না, আমি সেই পর্যন্তই শিখিয়ে দিচ্ছি, বুঝছেন কিনা। সিম্পলি কোনো প্রকার কোডিং ছাড়া নরমালি একটা ওয়েবসাইট আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সময় ছিল। আচ্ছা, আমরা পেজের নাম দিই, ধরেন আপাতত দিই হেলথ, সব রকমই দিব, করতে থাকি, কয়েকটা করে ফেলি। হেলথ দিলাম, ভিউ পেজ। আচ্ছা, পড়ে থাকুক, যেটা যেখানে যাবে না। আচ্ছা, এগুলো পড়ে থাকুক। হ্যাঁ, হেলথ, বিউটি। আচ্ছা, বিউটি দিব, হেলথের অধীনে ওই সাব মেনু দিবেন না, সেখানে আগে মেইন এরিয়াগুলো দেখেন। পেজে যাই, হ্যাঁ দিচ্ছি হেলথ, তারপর দিই টেকনোলজি। হ্যাঁ, কয়েকটা এখানে দেন, আমি আপনাদের এগুলো ইয়ে করবো, সমস্যা নেই। আচ্ছা, আগে আমরা পাবলিশ করতে থাকি, পরে এগুলোকে সেট করবো, আগে দেখেন কিভাবে করি। তারপরে দিই হচ্ছে আবারও পেজ। আর আপনারা সবাই যে ইউজ করবেন এটার কিছু নিয়ম কানুন আছে, আমি সেটাও বলে দিব। টেকনোলজি, ট্রাভেল, প্রচুর দিতে হবে, কারণ আমি তো আবার আপনাদেরকে সাব মেনু দেওয়া শিখিয়ে হবে। হ্যাঁ, আরো বলেন, আরো কি দিব? স্পোর্টস। হ্যাঁ, স্পোর্টস, নিউজ, স্পোর্টস, তারপর স্যার ফ্যাশন। হ্যাঁ হ্যাঁ, ফ্যাশন, স্পোর্টস, এডুকেশন, FASHION, ফ্যাশন। হ্যাঁ দিচ্ছি, এডুকেশন, যা যা বলেন সবই দিব। এটা মনে রাখবেন, সব পেজ থেকে করবেন, পরে আমরা এইগুলাকে প্রসেস করব। দেখেন স্যার এডুকেশন হচ্ছে ইনফরমেটিভ দেন স্যার, এটা বেশি মানে। আচ্ছা আচ্ছা, Informative. ইনফরমেটিভ। আচ্ছা, এবার এগুলোর জন্য আবার সাবমেনু রেডি করেন, কারণ কি কি সাবমেনু দিতে চান সেটা চিন্তা করেন। আচ্ছা, ক্যাটাগরি জরুরি জিনিস, ক্যাটাগরি পরে দেখবো, আগে এগুলা দেখেন। তাহলে আমরা পেজ ক্রিয়েট করে নিছি, এখন পেজ ক্রিয়েট করে নেওয়ার পরে এগুলাকে আমরা মেনু, সাবমেনুর অধীনে আমরা ইয়ে করতে হবে। ও সরি, আপনাদের সাবমেনু করার জন্য তো একসাথে কাজ করে ফেলতে হবে, বারবার করার দরকার নেই। তাহলে এবার আসেন,
ফ্যাশনের মধ্যে আপনারা কি কি আরো কি কি দিতে চান? ফ্যাশনের মধ্যে আরো কি কি দিতে চান? লেডিস জেন্টস, মেন উইমেন। আচ্ছা, মেন উইমেন লেডিস জেন্টস এভাবে বেবি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কিডস। আচ্ছা ঠিক আছে, কিডস অথবা বেবি। হ্যাঁ আচ্ছা, আমরা পেজ এলো পাথাড়ি ভাবে আমরা পেজ তৈরি করি, এগুলাকে সেট করব পর। আগে দেখেন পেজগুলো করে নিই। তাহলে এটার অধীনে আপনাদের থাকবে উইমেন অথবা লেডিস, যেটাই বলেন একটা দিনে শেখার জন্য। আগে পরে সেটা আমরা পরে নিয়ে আসতে পারবো, আগে তৈরি করে নিই। তারপর হচ্ছে ম্যান, কিডস, তারপর আপনারা হেলথের অধীনে কি দিতে চান? হেলথের অধীনে বিউটি, ফিটনেস। হ্যাঁ, বিউটি, তারপর দিবেন ফিটনেস। আচ্ছা, কয়েকটা সিস্টেমে শিখেলে পরে আপনারা নিজেরা নিজেদের মতো করবেন। ফিটনেস, আচ্ছা অনেকগুলাই দিয়েছি আমরা। এখন দেখেন এটা দেখবেন যে জগা খিচুড়ি টাইপের, এগুলোকে আমরা ঠিক করতে হবে। আচ্ছা, এটা আমি কেটে দিতে লাগতেছে না। তাহলে এই যে এখন এইরকম আসছে, আমরা কিন্তু এটাকে সুন্দর করে ডেকোরেট করতে হবে, ঠিক আছে? তাহলে ডেকোরেট করার জন্য আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমরা থিমে যাব। থিম থেকে যাব হচ্ছে মেনুজে। কোথায় যাব এগুলো একটু খেয়াল করেন। থিম থেকে কোথায় যাব? মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে মেনুর নাম দিতে হবে। তাহলে এটা এক এক ডেভেলপার এক এক ভাবে করে আর কি। মেইন মেনু দিই আমরা, মেইন মেনু। তাহলে আমরা একটা মেনুর নাম দিলাম কি, মেইন মেনু। এখন আমরা, হ্যাঁ মেইন মেনু, এখন আমরা মেইন মেনুতে এগুলা সব অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজ ইন দিস মেনু। আচ্ছা, তাহলে আমরা এগুলাকে সবগুলোকে মার্ক দিয়ে এখানে নিয়ে আসি। আগে অ্যাড মেনুতে ক্লিক করি। আচ্ছা, অ্যাড মেনুতে ক্লিক করলাম। আমরা নরমালি সেভ চেঞ্জ করে দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, মেনুতে তো অবশ্যই পেজগুলো স্বাভাবিকভাবেই ছিল। এখন ডিসপ্লে লোকেশন, মোবাইল মেনু, ফুটার মেনু, সোশ্যাল মেনু, অটোমেটিক্যালি এড টপ লেভেল। আছে এটাতে দিই সেভ মেনু। এখন দেখেন আপনাদের ছিল বিউটির অধীনে কি কি ছিল, এগুলো একটু ঠিক করতে হবে। এখন হেলথের অধীনে ছিল মনে হয় বিউটি, না? এই ড্রাগ ড্রপ টেনে টেনে নিয়ে আসবেন। হেলথের অধীনে ছিল ফিটনেস, বিউটি, এই যে টেনে সাবমেনু করে দিবেন। তারপর ছিল হচ্ছে আমাদের ফ্যাশনের আন্ডারে স্যার। ও হ্যাঁ হ্যাঁ, তারপর আসেন ফ্যাশন। ফ্যাশনের অধীনে থাকবে মেন, ওমেন আর কিডস। ওমেন। আচ্ছা, তাহলে উপরে নিচে যদি দিতে চান মেন, ওমেন, কিডস। ওকে, সেভ চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, সাবমেনুর অধীনে একটু একটু ড্রাগ ড্রপ করলেই হবে। আচ্ছা, একটু ওয়েট, সেভ চেঞ্জ দিছি আমরা। আচ্ছা, বাই ডিফল্ট থিমে কাজ না করলে আমরা থিম চেঞ্জ করব, সেটা সমস্যা নেই।
মেইন মেনুতে দিছি অটো পেজ, ঠিক আছে। এবার বুঝতে পারছেন তো কিভাবে গেছে? তাহলে এবার দেখেন এই যে হেলথের অধীনে আছে কি ফিটনেস, বিউটি, ফ্যাশনের অধীনে আছে মেন, উইমেন, কিডস। এভাবে আমরা যদি ইনফরমেটিভের অধীনে দিতে চাই দিতে পারবো। আর স্যাম্পল পেজ এটা আমাদের দরকার নেই, এটা কোথায় আছে আমরা একটু দেখি। এই যে স্যাম্পল পেজ, এটাকে আমরা ডিলিট করে দিই, রিমুভ। এটা চলে গেছে, এটা বেখাপ্পা লাগে, এটা আমাদের সাইটের সাথে যায় না। ও হ্যাঁ, এই জন্যই তো হয়নি। এই কাজ করে করে আউটপুট দেখবেন। দেখেন তাহলে স্যাম্পল পেজটা চলে গেছে। আমাদের হেলথের অধীনে ছিল ফিটনেস, বিউটি, সেটাও আছে। ফ্যাশনের অধীনে মেন, উমেন, কিডস, সেটাও আছে। ইনফরমেটিভ এই। এখন আপনারা চাচ্ছেন যে আবার মেন এর অধীনে আরো দিতে, তাহলে ওই ড্রাগ ড্রপ আরো আরো ক্রিয়েট করে করে এভাবে টেনে টেনে, যেমন আমরা চাচ্ছি ফিটনেস এর অধীনে এবার থাকবে বিউটি, তাহলে আরো এইভাবে টেনে টেনে দিবেন, টেনে সেভ চেঞ্জ, মানে সাবমেনুর অধীনে আবার সাবমেনু দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝে নাই ট্রাভেল এন্ড, ও না না, এটা এগুলো হচ্ছে থিমের কারণে, বুঝতে পারছেন বিষয়টা? আপনি থিম বাছাই করার সময় ওইভাবে বাছাই করতে হবে, তা থিমের উপর ডিপেন্ড করবে এগুলা। কারণ আপনি তো রেডিমেড, আপনি কোড করে কাজ করলে আপনার ইচ্ছা মতো ওইভাবে কোড লিখতে হবে। আর থিমের ক্ষেত্রেও আপনি থিম বাছাই করার ক্ষেত্রে ওইভাবে করে নিতে হবে। আমরা তো এখন বাই ডিফল্ট থিম দিয়ে শিখতেছি, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এখন আমরা আমি যেহেতু আপনাদেরকে ডিজাইন ডেভেলপ শিখাচ্ছি না, আমি চাইলে যে থিমের হেডার কিভাবে চেঞ্জ করবেন, ফুটার কিভাবে চেঞ্জ করবেন, তারপরে যে এখানে কপিরাইট করে নেবেন কিভাবে, ওইগুলো দেখাইতাম। এখন আবার আমরা এসইও বাদ দিয়ে পরে ওইদিকে চলে যাব, যার কারণে ওইগুলো দেখাচ্ছি না আপনাদের। যেটা জরুরি ইস্যু সেইগুলাই আমি দেখাই দিচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? হুম, যেটা আপনাদের জরুরি ইস্যু সেগুলো আমি দেখা দিচ্ছি, নাইলে এগুলো আচ্ছা এগুলা পরে, আগে আপনাদের যা যা দরকার সেটাই করেন। এখন আপনারা কি থিম পরিবর্তন করে ফেলতে চান? আচ্ছা, থিম পরিবর্তন করার জন্য আমরা সিম্পল থিমটা রাখবো না। সিম্পল থিম, আবার আরেকটা বিষয় হচ্ছে, ডেভেলপ শিখলে হয়তো বলতাম, তারপরেও বলে দিই, থিম পরিবর্তন করার সময় ওয়েবসাইটের অবশ্যই ব্যাকআপ নিতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? কারণ এখন তো এটা নতুন সাইট, ব্যাকআপ নেবেন এর জন্য, কারণ আপনি কারো রেডি ওয়েবসাইট, ভালো একটা ওয়েবসাইটের কাজ করবেন, এখন থিম পরিবর্তন করলে কিন্তু উলটপালট হয়ে যাবে। তো বেশি কোনো প্রবলেম দেখা দিলে আপনি যাতে পূর্বের ডিজাইনটা ফেরত নিয়ে আসতে পারেন, এই জন্য অবশ্যই আপনাকে ব্যাকআপ নিয়ে কাজ করতে হবে। আপনি এরকম একটা ফেলেন পরে সমস্যা, বুঝছেন কিনা? সেক্ষেত্রে ব্যাকআপ নিয়ে রাখা ভালো। আর ব্যাকআপ রাখার জন্য যে প্লাগইনটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে আপড্রাফট প্লাস। লিখে রাখেন আপনারা, ইউটিউব দেখে দেখে শিখে নিন। আপড্রাফট প্লাস, আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটা দিয়ে ব্যাকআপ নেওয়া হয়। ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন। আর cPanel থেকেও ব্যাকআপ নিতে পারেন, সেটাও করতে পারবেন। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থেকেও নিতে পারবেন, cPanel থেকেও ব্যাকআপ নিতে পারবেন। ওয়ার্ডপ্রেস থেকে নিতে চাইলে আপড্রাফট প্লাস এটা নেবেন। আর সাইটের হেডার, ফুটার, কালার এগুলো চেঞ্জ করতে গেলে যারা সিএসএস পারেন না, HTML দিয়ে তো সাইটের স্ট্রাকচার দাঁড় করানো হয়, ডিজাইন করতে গেলে লাগবে সিএসএস। তো যারা সিএসএস পারেন না তারা ব্যবহার করবেন সিএসএস সাইট অরিজিন, সিএসএস সাইট অরিজিন ওয়ার্ডপ্রেস প্লাগইন। এই যে সাইট অরিজিন সিএসএস প্লাগইন যেটাকে বলে আর কি, এটা দিয়ে হচ্ছে আপনারা সাইটের বিভিন্ন স্ট্রাকচার চেঞ্জ করুন। আমি কি একটু দেখাই দিব? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আবার ওই আপনাদের ডিজাইনের দিকে আমি চলে গেলে তো আমার জবাবদিহিতার বিষয়গুলো আবার থেকে যাবে। আচ্ছা আমি একটু একটু দেখিয়ে দিই, তাহলে আসেন। বেসিকটা আচ্ছা 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 ঠিক আছে, আমরা প্লাগইন, তাহলে সিএসএস টা হচ্ছে, সরি, সাইট অরিজিন সিএসএস এটা হচ্ছে একটা প্লাগইন। প্লাগইন এড করার জন্য আমরা যাব হচ্ছে প্লাগইনে, প্লাগইন থেকে এড নিউতে যাব। এড নিউতে গিয়ে আমরা এখানে লিখে সার্চ করি সাইট অরিজিন সিএসএস, লিখে সার্চ করি। হ্যাঁ, এটা আমরা এটাকে ইনস্টল দেব। অ্যাক্টিভ করে নিব।
অ্যাক্টিভ করার পর আমরা সিএসএস এডিটরে যাব। স্যার সিএসএস প্লাগইনটা কিসের জন্য ব্যবহার করব স্যার? ওই যে আপনারা যেহেতু সিএসএস পারেন না, সাইটকে ডিজাইন করতে গেলে তো আপনার এগুলা লাগবে, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। তারপরে এই যে আমরা আই সাইনটাতে ক্লিক করব। আই সাইনটাতে ক্লিক করার পর আপনি কি কি পরিবর্তন করতে চাচ্ছেন, কাল ধরেন আমরা এটা পরিবর্তন করব। আপনারা তো হচ্ছে কোড জানেন না, মানে সিএসএস কিভাবে ব্যবহার করতে, এইচটিএমএল সিএসএস পারেন না। তা আমরা না পারার কারণে আমরা এখান থেকে আমরা কাজ করব। প্রথমে আমরা ডেকোরেশনে যাই, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই। এই যে দেখেন, ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। এখন আবার ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সট কিন্তু মানায় না, তাহলে টেক্সটে যাই, ফন্ট টেক্সট। এই দেখেন, এখান থেকে আমরা নিজেদের মতো করে করে এগুলা পরিবর্তন করে দিতে পারবো। ফন্ট হোয়াইট, ফন্ট স্টাইল, এই যে দেখেন এগুলা আলোচনা করতে গেলে আবার আমি ওয়েব ডিজাইনের দিকে চলে যেতে হবে, অনেক বিষয়। এই যে আবার মেনুর ফন্ট গুলা কিন্তু এটার সাথে মানাচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার দিই। স্যার কন্ট্রোল জেড দিলে আবার ঠিক হয়ে যাবে না আগের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, কন্ট্রোল জেড দিলে অবশ্যই আগের মতোই হয়ে যাবে। আচ্ছা, এটার মধ্যে আমরা রাখি, এটা সিম্পলের মধ্যে আছে, দেখতে খারাপ না। তাহলে এখন কিন্তু হয়ে গেল না, আমরা এখান থেকে মানে যা যা চেঞ্জ করব এখানে ক্লিক করে সেটার মধ্যে আপনি ধরলেই সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারছেন ভিডিওটা? যেহেতু আপনারা সিএসএস পারেন না, এই যে নিজের মতো। আর কালার কম্বিনেশন এগুলা কিন্তু প্রচুর রিসার্চ করে কাজ করতে হয়, মানে আন্দাজি মন গড়া দিলে কিন্তু সাইট ক্ষেত টাইপের হয়ে যাবে, এটা আপনারাও ভালো জানেন। এগুলা অনেক রিসার্চ করে আপনার রিলেটেড সাইট গুলাকে দেখে দেখে ফলো করে এগুলা তৈরি করতে হয়। আচ্ছা যাক, তাহলে করলাম। এখন এটা কিন্তু শেষ না, আমরা এখন এটাকে ইয়া করে নিতে হবে। আমাদের এই যে সিএসএস কোড গুলো এখানে চলে আসছে, আমরা ওকে দিই। এই যে কোড, আপনি সিএসএস এর সাইটের হেডার ফুটার কি হবে, তারপরে কি হবে, এগুলো তো আপনি জানেন না। না জানার কারণে আপনি এই প্লাগইনটা ইউজ করলেন, করার কারণে যে কোড অটোমেটিক চলে আসছে, আপনার কোড আর লিখতে হলো না। আপনি সেভ চেঞ্জ করে দিন, কোডগুলো আপনাদের আর লিখতে হলো না। সিমিলার ভাবে এইচটিএমএল ও করা যায়। আচ্ছা, সেগুলো পরের হিসেবে আগে একটু একটু দেখাই। দেখেন পরিবর্তন হয়ে গেছে না? হ্যালো, হ্যাঁ, আপনি কোডিং এক্সপার্ট হলে এই কাজ করতে তো আধা ঘন্টা লাগিয়ে ফেলতেন, বুঝছেন কিনা? হ্যাঁ, যারা এক্সপার্ট তারা এইভাবে কোডিং করতে গেলে অনেক সময় লাগিয়ে ফেলতেন, এখন সব ক্লিক করলেই কোড অটোমেটিক চলে আসে এভাবে আর কি। আচ্ছা, তাহলে সিএসএস এর ব্যবহার দেখা দিলাম। আপনারা হচ্ছে এখন অ্যানালাইজ, এই যে আই সাইনটাতে ক্লিক করবেন, জাস্ট করে যে অংশকে আপনার ডিজাইন ডেভেলপ ডেকোরেট করা উচিত, এই যে এখানে লাইনের হাইট কত দূর হবে। আর আবারও বলতেছি, এগুলা যতই আপনি বলেন যে আপনি কোডিং করবেন না, তারপরে কোডিং এর বিষয়গুলো আপনার জানতে হবে, না হয় এখানে এসে বুঝবেন না। এই যে টেক্সট কালার, ফন্ট সাইজ, লাইন হাইট, ফন্ট স্টাইল, ফন্ট ডেকোরেশন, ফন্ট ভ্যারিয়েন্ট, টেক্সট ট্রান্সফর্ম, তারপরে ফন্ট ফ্যামিলি, টেক্সট অ্যালাইন, এই যে এইভাবে যা যা আছে, আপনি যদি ওই ম্যানুয়ালি শিখতেন তাহলে এগুলো আপনি চিনতেন। তবে বাট ম্যানুয়ালি শেখার পর বাট বেনিফিট কি, আপনি মানে দ্রুত গতিতে কোড না করে এখানে ক্লিক করে 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 ফেলতে পারতেন। এখন আপনি যেহেতু ম্যানুয়ালটা জানেন না, আপনি তো বুঝবেন না এই যে টেক্সট ইনডেন্ট কি, লেটার স্পেসিং কি, ওয়ার্ড স্পেসিং কি, হোয়াইট স্পেসিং কি, টেক্সট শ্যাডো কি, এগুলো আপনি বুঝবেন না। আপনি কোথায়, তারপরে একটু প্র্যাকটিস করে করে দেখিন কোথায় কি, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এগুলো আমাদের এসইও ইস্যু না, এই জন্য আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে একটু দেখাই, একটু চেঞ্জ করে দিলাম, যেহেতু আপনাদের আগের ডিজাইনটা দেখতে বেকাপ্পা টাইপের মনে হচ্ছিল এই আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি কাস্টমাইজেশনটা যদি ভালো পারেন, সেক্ষেত্রে ফ্রি থিমটাকে পেইডের বাপ বানাই ফেলা যায়, পেইডের চাইতে ফ্রি গুলো আরো ভালো হয়, বুঝছেন কিনা? আপনি যদি কাজ জানেন আর কি, কোডিং পারেন অথবা এইভাবে করে করে কাজ করে ফেলতে পারেন, তাহলে পেইডের চাইতে ফ্রি গুলো আরো অনেক ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের মূল এজেন্ডাতে ফিরে আসি। আমাদের একটা ওয়েবসাইট সেটআপ করার পর, ডেভেলপ করার পরে এসইওর কাজ শুরু করার জন্য আমাদের এরকম একটা প্লাগইন সেটআপ দিতে হবে, যেটার নাম ইয়োস্ট এসইও অথবা অল ইন ওয়ান এসইও অথবা র‍্যাঙ্ক ম্যাথ। এখন এগুলা কেন সেটআপ দিতে হয় এটা বোঝানোর জন্য আমি আগে এসইও প্লাগইন আমরা পরে সেটআপ দিই, আমাদের এখনো অনেক কাজ রয়ে গেছে। আপনি হেলথের মধ্যে পোস্ট দিবেন অথবা ফিটনেসের মধ্যে পোস্ট দিবেন অথবা উইমেন কিডস যেখানে পোস্ট করেন না কেন, আপনাকে এগুলাকে আগে ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? হ্যাঁ, ক্যাটাগরি। এই জন্য আপনাদেরকে তো আমি শেখানোর জন্য দেখাইছি, এর জন্য কি করতে হবে, আপনারা ওয়েবসাইটে পেজ তৈরি না করে, মেনু তৈরি না করে করবেন হচ্ছে ক্যাটাগরি, আর ক্যাটাগরিটাকে হচ্ছে পরে মেনু সাব মেনুতে নিয়ে যাবেন।
বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, কি করবেন, ক্যাটাগরি তৈরি করে ক্যাটাগরিটাকে মেনু সাব মেনুতে নিয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা পোস্টে যাই, ক্যাটাগরিতে যাব। এই যে এখন এখন একটু ঝামেলাজনক হয়ে যাবে, এই জন্য আমাদের ওই আগের বিষয়গুলোকে আমরা ডিলিট করে এখন আবার নতুন করে কাজ করব। বিষয়টা কি বুঝতে পারছেন? ওই যে আগে যে পেজ তৈরি করছি এটা তো শিখানোর জন্য দেখাইছি, আবারও বলতেছি আপনারা ক্যাটাগরি তৈরি করে আপনার যেটা যেটা এখান থেকে মেনুতে নেওয়া দরকার সেটাকে আপনি মেনুতে নিয়ে যাবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এখন নরমালি একটা ক্যাটাগরি তৈরি করে দেখাই, কারণ ওইগুলা ডিলিট না করে ওইগুলো জায়গায় থাকে। আমরা একটা ক্যাটাগরি তৈরি করি, ক্যাটাগরির নাম কি দেওয়া যায়, ধরেন ওইগুলোর বাইরে আর কি। আচ্ছা, বেবি প্রোডাক্ট নামে আমরা একটা ক্যাটাগরি দিই, বেবি প্রোডাক্ট। তাহলে অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা, বেবি প্রোডাক্ট এখানে আসছে, আমরা এবার মার্ক করে দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা এটাকে মেনুতেও নিয়ে আসবো, না হয়তো আমরা কাজ করতে পারবো না। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে মেনুস, ক্যাটাগরিতে ক্লিক করবেন, ভিউ অল, বেবি প্রোডাক্টটাকে আমরা এখানে নিয়ে আসি, অ্যাড মেনুতে নিয়ে আসি। হ্যাঁ, বেবি প্রোডাক্ট এখানে চলে আসছে, সেভ মেনুতে ক্লিক দিই। আমি আবার বলতেছি, আপনারা যদি একই মেনুতে প্রচুর পরিমাণ পোস্ট দিতে চান তাহলে এটাকে ক্যাটাগরি করে নিতে হবে। ক্যাটাগরি না করে যদি পেজ করেন তাহলে কিন্তু করতে পারবেন না। বিষয়টা কি বুঝতে পারছেন? স্যার আবার একটু বলুন। খেয়াল করেন, আমরা এই যে আপনি যদি হেলথের মধ্যে 200-300-400 পোস্ট আপনি দিতে চান তাহলে হেলথটাকে আপনি ক্যাটাগরি বানাইতে হবে। আবার আপনি যদি চান যে ফিটনেসের মধ্যে আপনি 400-500 পোস্ট দিবেন তাহলে ফিটনেসটাকে আপনি ক্যাটাগরি বানিয়ে নিতে হবে। যদি বিউটিতে দিতে চান তাহলে বিউটিকে ক্যাটাগরি দিতে হবে। আমাদের এখানে এখন ক্যাটাগরি আছে মাত্র একটা, সেটা হচ্ছে বেবি প্রোডাক্ট। বেবি প্রোডাক্টের অধীনে আপনি চাইলে 300-400 পোস্টও দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি ট্রাভেলে দিতে পারবেন না, স্পোর্টসে দিতে পারবেন না, ইনফরমেটিভে দিতে পারবেন না, একটা দিতে পারবেন। এখন দিতে গেলে কি করতে হবে, সেটাকে ওই যে ক্যাটাগরি তৈরি বানিয়ে নিতে হবে। মানে ট্রাভেল নামে ক্যাটাগরি করতে হবে, স্পোর্টস নামে ক্যাটাগরি করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। সবাই সবাই ক্লিয়ার কিনা? স্যার ক্যাটাগরি বলতে সাব মেনু? না 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 না, আরে বুঝেন নাই, ক্যাটাগরি মানে হচ্ছে বেবি প্রোডাক্ট একটা ক্যাটাগরি। এখন বেবি প্রোডাক্টের জায়গায় বেবি ওয়াকার, বেবি কার, তারপর হচ্ছে বেবি ম্যাট্রেস, ঠিক আছে, এইভাবে বাচ্চাদের যত প্রোডাক্ট আছে সব এখানে চলে যাবে। আবার ট্রাভেলের অধীনে ভ্রমণ রিলেটেড যত পোস্ট আসবে সব ট্রাভেলে থাকবে। স্পোর্টস এর অধীনে খেলাধুলার যা আছে সব এখানে আসবে। এটা হচ্ছে ক্যাটাগরি। আর আপনি এখন যে স্পোর্টস তৈরি করছেন এটা হচ্ছে মাত্র একটা পেজ, তাহলে স্পোর্টস এর মধ্যে আপনি মাত্র একটা পোস্ট দিতে পারবেন, ইনফরমেটিভে আপনি মাত্র একটা পোস্ট দিতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন না এখনো ক্লিয়ার না? জি স্যার, আমরা ওই বেবি প্রোডাক্টের মতো ক্যাটাগরি করে নেব সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছেন রোমান ভাই। আপনি ট্রাভেলটাকে হচ্ছে ক্যাটাগরি বানিয়ে নেবেন, তাহলে আপনি ট্রাভেলের অধীনে যত ইচ্ছা পোস্ট দিতে পারবেন। স্পোর্টসটাকে আপনি ক্যাটাগরি বানিয়ে নেবেন, তাহলে আপনি যত ইচ্ছা স্পোর্টসে পোস্ট দিতে পারবেন। এবার ক্লিয়ার তো? জি স্যার। এই যে দেখেন, আমরা তো এখানে গেলে আমরা দেখতে পাই আমাদের ক্যাটাগরি আছে কয়টা। এই যে ক্যাটাগরিতে ক্লিক করেন, করে হচ্ছে আপনি ভিউ অলে ক্লিক করেন, এই যে আমাদের ক্যাটাগরি আছে কয়টা, একটা না? জি। এই যে মাত্র বেবি প্রোডাক্টটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, আর বাকিগুলো তো হচ্ছে মেনু, এই যে এখানে যেটা দেওয়া মেনু সাব মেনু। আচ্ছা, এবার আমরা তাহলে আসেন, আমরা একটা ক্যাটাগরি তৈরি করে নিছি কারণ আমাদের তো শেখার জন্য দেখতে হবে। এখন বেবি প্রোডাক্টে আমরা একটা পোস্ট দিব, খেয়াল করেন, এগুলো একটু ভালো করে দেখেন। এবার থেকে এসইওর কিছু ইস্যু শুরু। বেবি বেবি ওয়াকার। আচ্ছা, বেবি ওয়াকার নেই, যে কোনো একটা দিয়ে আমরা পোস্ট দিই আপাতত। এটার মধ্যে কন্টেন্ট আছে, এটা দিই। এই জিনিসটা আপনাদের খুবই খুবই জরুরি একটা বিষয়। আমরা ধরে নিলাম যে এগুলো আমাদের কন্টেন্ট, আমরা টাইটেল দিই,
তাহলে আমরা পোস্ট করব, কি করব? আপনারা রেসপন্স করতে হবে তো, না হয়তো আমি বুঝবো আপনারা শুনতেছেন না। স্যার আমরা পোস্ট করব নিউ একটাকে। হ্যাঁ হ্যাঁ, একজন অ্যাট লিস্ট রেসপন্স করবেন। আর আজকে আলামিন ভাই উনি তো ছুটি নিছে, এখন তো এই ক্লাসগুলা মিস করলে তো বিপদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। রেকর্ড দিলে ওই ক্লিন ক্লাস হলে সমস্যা নেই। এখন তো আমরা মানে ধারাবাহিক ভাবে একটা ইয়া থাকলে সুবিধা। এখন আপনাদের তো আজকে আবার ডোমেইন হোস্টিং, মেনু তৈরি করা, মুক্ত মুখ চলে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে এখন যে এডিটরটা আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। যেহেতু আপনারা বিগিনার, মানে আপনারা অত্যন্ত নতুন, আপনারা ক্লাসিক এডিটর ব্যবহার করা আপনাদের জন্য উচিত হবে। ক্লাসিক এডিটর হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের ওল্ড ভার্সন আর কি, বুঝতে পারছেন সেটা? ওয়ার্ডপ্রেসের ওল্ড ভার্সন হচ্ছে ক্লাসিক এডিটর, এটা ব্যবহার করবেন, তাহলে আপনারা পোস্ট দিতে আপনাদের জন্য অনেক ইজি হবে। এই যে দেখেন, আমরা যদি এখন পোস্ট করতে যাই, একটু ভালো করে খেয়াল করেন। এই যে এখানে হচ্ছে আপনি টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন। দেখেন এটা একটু বেকআপা টাইপের মনে হচ্ছে, যদিও এটা অ্যাডভান্সটা, একটু বেকআপা টাইপের মনে হচ্ছে আপনাদের কাছে হয়তো আনইজি লাগে। এখন দেখেন আমি ইজি করে দিচ্ছি, আপনারা ওল্ড ক্লাসিক এডিটরটা ইউজ করেন। এটার জন্য আমরা হচ্ছে আবারও প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ থেকে আমরা এডিট করব ক্লাসিক এডিটর, CLASIC ক্লাসিক এডিটর। আচ্ছা, আসলো না তো, দেখি বাই ডিফল্টও থাকে। হ্যাঁ, এটা আমাদের সামনে এমনি আছে, বুঝতে হবে না। ইনস্টল নাওতে ক্লিক করি, অ্যাক্টিভ। হ্যাঁ, ক্লাসিক এডিটরটা আমরা দিছি। আমরা যদি এবার পোস্ট করার জন্য যাই, দেখি এবার কি অবস্থা। দেখেন এবার পোস্ট করার বিষয়টা আরেকটা আরো সহজ হয়েছে না? যে পুরো লোড হোক, তখন বুঝতে পারবেন। দেখেন দেখেন আগের চাইতে অনেক ইজি না জিনিসটা? এখন আপনারা বুঝতেছেন না? পুরো এমএস ওয়ার্ডের মতো না? হ্যাঁ, আগেরটা একটু বেকআপ টাইপের ছিল, বুঝতে অসুবিধা হতো। তাহলে আমরা এখানে দিব হচ্ছে আমাদের টাইটেল, তারপর ডেসক্রিপশন দিই। আচ্ছা, এইগুলো তো এখন অ্যানালাইসিসের বিষয় না, জাস্ট সেই পোস্ট শেখার জন্য। তাহলে আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশন যা যা দিছি, কন্টেন্ট মডিফিকেশন নিয়ে ক্লাস আছে, আবারও বলতেছি কন্টেন্ট মডিফিকেশন নিয়ে ক্লাস আছে, এটা নিয়ে কোনো টেনশন নেই, সব শিখাবো। ফিচার, ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, বোল্ড, ইটালিক যা যা আছে, যত ডিজাইন আছে সবই দেখাবো। আপনারা আগে যেটা শেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছি সেটা একটু ভালো করে খেয়াল করেন। এই যে আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, মানে একটা পোস্টের জন্য যা যা দরকার ইমেজ দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের আর্টিকেল এটা যাবে বেবি প্রোডাক্টে, খেয়াল করেন, ক্যাটাগরি সিলেকশন করে দিতে হবে, না হবে না। আমাদের এই কন্টেন্টটা যাবে বেবি প্রোডাক্টে, তাইলে আমরা ক্যাটাগরি সিলেকশন করে দিছি। এবার পাবলিশ, আমরা পাবলিশ করে দিয়েছি। এবার আমাদের সাইটে গিয়ে আমরা বেবি প্রোডাক্টে দেখি আছে কিনা। আচ্ছা, আসলো না কেন? আবার ক্লিক দিই। আচ্ছা, ডুপ্লিকেট কন্টেন্টের কারণে প্রবলেম হওয়ার কথা না, তারপরে দেখতেছি সমস্যা। আচ্ছা, একটু ওয়েট, আমরা দেখি এটাতে কি প্রবলেম। বেবি প্রোডাক্ট, এটাকে কি পেজের আওতায় নিয়ে দেখি, অল পেজে যাই।
আচ্ছা আগে আমরা আমাদের ক্যাটাগরির লিঙ্কটাকে ঠিক করে নিতে হবে, এটা কোন জায়গায় প্রবলেম সেটা দেখতে হবে। পেজে যাই, আচ্ছা এখান থেকে তো সবই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে। আচ্ছা একটু ওয়েট, সেখানে নিয়ে যাচ্ছি, ট্র্যাশে নিই। স্যার ক্যাটাগরির আন্ডারে প্রত্যেকটা পোস্টে তো আলাদা আলাদা পেজ হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। Wait, আচ্ছা জাস্ট ওয়েট, এটাকে একটু খুঁজতে হবে। বেবি প্রোডাক্ট আগে শুধু মেনু আসে কিনা, পোস্ট পরে বেবি প্রোডাক্ট আমি ক্যাটাগরিটাই এখানে ইয়ে দিচ্ছে না, সাপোর্ট দিচ্ছে না। এটা ছাড়া এই লিঙ্কটা হয়ে, আচ্ছা এটাকে আমি একটু সেভ রাখি। লিঙ্কটা হওয়ার কথা এইরকম, কিন্তু এরকম হলে তো নট ফাউন্ড আসে। স্যার ওই স্কলার ইন্ডেক্সে ওইখানে অফ করার কারণে নট ফাউন্ড হইতেছে স্যার, ওইটা তো হওয়ার কথা। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা আমরা ক্লিয়ার হব, আমরা আরো দুই একটা ক্যাটাগরি তৈরি করে নিই। আরেকটা ক্যাটাগরি নিব হচ্ছে, আচ্ছা এখন শেখার জন্য দিয়ে দিই ল, মানে আইন নিয়ে একটা ক্যাটাগরি দিই আমরা। ক্যাটাগরি অ্যাপ্লাই, এবার আমরা মেনুতে যাই। এটাকে নিয়ে আসি। এবার দেখি ল ক্যাটাগরি কাজ করে কিনা, তাহলে ল দিই। পেজ নট ফাউন্ড, আচ্ছা কি জন্য এটা একটু বলে দেখি। ইট মাইট হ্যাভ বিন রিমুভড। আচ্ছা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির সাথে এটা তেমন কোনো রিলেশন নাই, তারপর আমরা একটু দেখি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির সাথে এটার কোনো সম্পর্ক নেই। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আচ্ছা একটু ওয়েট, আমরা থিমটা পাল্টাই ফেলি। বাই ডিফল্ট থিম, যেহেতু থিমটা আমরা একটু চেঞ্জ করে ফেলি। আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিমের কোন একটা প্রবলেম আছে। আচ্ছা থিমের আপডেট দিচ্ছি না, থিম আপডেট চাইতেছে। আমরা কি থিম ব্যবহার করা যায়?
স্যার 2017 ওইটাই তো ভালো লাগতেছে স্যার। আচ্ছা আমরা অন্য থিম নিয়ে আগে দেখি না কি অবস্থা। কালার মেঘ রেড নিতে ক্লিক করি, দেখি ওদের কাছে আর কি আছে, আমরা সার্চ করা ছাড়া কি পেয়ে একটু দেখে নিই। এই থিমগুলো ভারী ইনস্টল নিতে একটু সময় নেবে। আচ্ছা নিলে আমরা থিম চেঞ্জ করা ছাড়া বুঝতে পারবো না, যেহেতু ক্যাটাগরিতে প্রবলেম দেখা দিছে। আচ্ছা এটা নিয়ে একটু সময় নেবে পেড গুলো ইয়ে করতে। আচ্ছা অ্যাক্টিভ করে দিই। আচ্ছা ডেমো এই যে ইনস্টল ডেমো ইম্পোর্টার প্লাগইন যেটা আসছে, এগুলো আমরা এখন নিব না, কারণ হচ্ছে ওই যে ডেমোটা নিব মূলত কেন, কেউ সেলুন দোকানের জন্য ওয়েবসাইট ডিজাইন করব, কেউ স্টুডিয়ামের জন্য, কেউ ডক্টর চেম্বারের জন্য, যার যেটা আর কি, কেউ রেস্টুরেন্টের জন্য। তো সেটা তো আমরা এখন দেখতেছি, আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটা দেখে কি অবস্থা। আচ্ছা এটা না সুন্দর, তো এইটাকে আর একটু ঠিকঠাক করে নিতে পারবেন। হেলথ ফিটনেস ফ্যাশন। আচ্ছা এখন দেখি ক্যাটাগরিতে এবার কি অবস্থায়, তাইলে আমরা বুঝতে পারবো। দেখেন ঠিক হয়ে গেছে নাকি না, ঠিক হয়ে গেছে কিনা? হ্যালো স্যার এখন সম্পূর্ণ তাইলে প্রবলেমে পড়লে বুঝতে পারবেন। ওটা হচ্ছে ওই বাই ডিফল্ট থিম গুলো ইউজ করা যাবে না, একটা হচ্ছে এটা, আর দ্বিতীয় ইস্যুস ছিল কি থিম গুলো আপডেট চাইতেছে, আর যদি আপনি ক্লিক করলে আপডেট হয়ে যাবে সেটা কথা না, এই যে আপডেট নাও চাইতেছে, আপডেট করলে হয়ে যাবে। তবে বাই ডিফল্ট থিম কেউই কখনো ইউজ করে না, তবে আমি চাইছি যে ওইটা দিয়ে আগে আপনাদেরকে একটু দেখাই। এখন থিমেই প্রবলেম ছিল, তাহলে ওই থিম আমরা ইউজ করবো না। এমনি এই কালার গুলো আপনি আপনারা ওই যে সাইট অরিজিন সিএসএস দিয়ে এইগুলো আবার ঠিক করে ফেলতে পারবেন, বুঝছেন কিনা বিষয়টা? এই যে সুন্দর হয়ে গেছে আমাদের ক্লিন একদম, যেটা চাইছি, কোনো পেজ নট ফাউন্ড বলতে কিছু নেই। যে ল ক্যাটাগরিতে আমরা আর্টিকেল দিলে আসবে, এই যে বেবি প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি সেটা চলে আসে, যে বেবি প্রোডাক্টে আমাদের কন্টেন্টটা আছে, রিড মোরে ক্লিক করলে আমরা কন্টেন্ট গুলো দেখতে পাই। এখন আমরা যদি মনে করি যে আমাদের ফন্ট স্টাইল এরকম না থাকুক, অথবা ফন্টের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, সেইগুলো হচ্ছে আমরা ডিজাইন ডেভেলপের বিষয়। তাহলে এখন বলেন তো আপনারা মানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপর হচ্ছে মেনু, কন্টেন্ট দেওয়া, এগুলো পারবেন তো নাকি? পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন যাবে না? ওই যে ড্র্যাগ ড্রপ করে করে, এই যে আচ্ছা আমি এখনই দেখাই। হ্যাঁ যাবে, এই যে দেখাচ্ছি, এখনই করে দেখাচ্ছি। আমরা হচ্ছে এইতে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাই, এই যে আমি করে দেখাই দিচ্ছি। ক্যাটাগরির অধীনে মেনু, সাবমেনু, সাবমেনুর অধীনে আরো সাবমেনু, সবই দিতে পারবেন। তাহলে আপনি কিসের অধীনে দিতে যাচ্ছেন, কিসের অধীনে জানি বলছিলেন? এই তো ক্যাটাগরির অধীনে। তাহলে আমাদের ক্যাটাগরি এখানে ছিল কি, বেবি প্রোডাক্ট। তাহলে আপনার আচ্ছা বেবি প্রোডাক্ট নামে দুইটা হয়ে গেছে, তাইলে দেওয়ার সমস্যা। আপনি বেবি প্রোডাক্টের অধীনে লাইক আপনি দিতে যাচ্ছেন কিডস, তাহলে এই যে এইভাবে দিয়ে দিবেন, সেভ মেনু। এখন দেখেন এই যে বেবি প্রোডাক্টের অধীনে কিডস আসছে কিনা। স্যার তাহলে তো ক্যাটাগরি আর ইয়া তো সেম কথাই স্যার, পেজ না 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 সেম কথা না, আমি বুঝাই, মুস্তাফিজ আহমেদ আমি বুঝাই। ক্যাটাগরি আর মেন পেজ কখনো এক কথা না। আপনি বেবি প্রোডাক্টের অধীনে চাইলে 200-300 পোস্ট আপনি দিতে পারবেন, কারণ এটা একটা ক্যাটাগরি। কিন্তু টেকনোলজি একটা পেজ, আপনি টেকনোলজিতে গেলে একটা পোস্ট দিতে পারবেন, এরপর আর দিতে পারবেন না, বুঝছেন কিনা? জি স্যার, জি স্যার। মুস্তাফিজ, হ্যাঁ এখন আসেন, এই যে বেবি প্রোডাক্টের অধীনে কিডস হচ্ছে একটা সাব মেনু অথবা পেজ, আপনি কিডস এ চাইলে মাত্র একটা পোস্ট দিতে হবে। টেকনোলজি এটা মেনু না স্যার? বুঝি নাই? টেকনোলজিটা একটা মেনু। হ্যাঁ এটা মেনু বলতে পারেন, পেজও বলতে পারবেন, তবে ক্যাটাগরি না।
বুঝছেন কিনা? আচ্ছা স্যার বুঝছি, এখন এটারে ক্যাটাগরিতে পরিবর্তন করতে হলে কি করতে হবে স্যার? যদি টেকনোলজি নামে ক্যাটাগরি করতে চান, ওই আগে থেকে ক্যাটাগরি করে ক্যাটাগরিরে পরে মেনুতে নিয়ে আসবেন, কিন্তু মেনুরে ক্যাটাগরিতে নেওয়া যাবে না। বুঝছেন কিনা? প্রথমে ক্যাটাগরি করতে হবে, ওইটাকে এরপর মেনুতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওটাকে মেনুতে নিয়ে আসবেন। তাহলে আমি বলি, সাইট তৈরি করার সময় তো একটা প্ল্যান থাকে, সাইট তো আর কেউ আন্দাজি বানায় না। তার সাইটের মধ্যে কোনটা পেজ থাকবে, কোনটা মেনু থাকবে, কোন জায়গায় মেগা মেনু থাকবে, এগুলা তো তারা আগে প্ল্যান করে ডেভেলপারকে বলে। আর নিজেরা তৈরি করলে নিজেদের আগে স্ট্রাকচার রেডি করে পরে বানায় ওইভাবে। তো কাজ করার সময় আপনি যদি মনে করেন টেকনোলজি হবে ক্যাটাগরি, যে আমার টেকনোলজি, অথবা আপনি ডেভেলপারকে বলে দিতে হবে বলার সময় যে টেকনোলজি ক্যাটাগরিতে আমার 200-300 পোস্ট অথবা আনলিমিটেড পোস্ট যাবে, আর ট্রাভেলে হচ্ছে মাত্র একটা পোস্ট থাকবে, ঠিক আছে? আর ফ্যাশনের মধ্যে হচ্ছে মেনুর অধীনে সাবমেনু, সাবমেনুর অধীনে আরো বিভিন্ন ক্যাটাগরি, এগুলা বলে দিতে হবে। তাহলে ডেভেলপাররা ওইভাবেই করেই সাইট বানিয়ে দিবে। বুঝছেন কিনা বিষয়টা? আগে আমাদের প্ল্যানিংটা কমপ্লিট করে রাখতে হবে, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্ল্যান করা ছাড়া কখনো ওয়েবসাইট তৈরি হয় না। এই যে দেখেন, প্ল্যান ছাড়া যদি হয়ে যেত এই সাইটের, আমার যে ওয়েবসাইটটা, যদি আমার সাইট অনেকগুলো, আমার নামেই সাইট অনেকগুলো, এই সাইটটা করোনার ভিতরে রেডি করা হয়েছে, এখনো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করানো হয়নি। কেন? কারণ হচ্ছে আমি সব সময় রিসার্চ 94,000 ওয়ার্ড আর্টিকেল লেখা শেষ, এক একটা কন্টেন্ট 7-8 হাজার ওয়ার্ড করে, কিন্তু এটা আমি এখনো সার্চ ইঞ্জিনে দিইনি। কেন? আমার শুধু চিন্তা হয় যে বিগিনার গাইডটা কি আসলে থাকা উচিত কিনা, নাকি এটার বদলে কি দেওয়া যায়। তারপরে ডিজিটাল মার্কেটিং এর অধীনে কি ক্যাটাগরি এই তিনটেই থাকবে না অন্য কিছু, ওয়ার্ডপ্রেস এর অধীনে কি এইগুলাই থাকবে না অন্য কিছু। তারপরে এই যে রিভিউজ আর টিউটোরিয়াল একবার রিমুভ করি আবার আনি, এইগুলার কারণে কিন্তু আমি এখনো লাইভ দিচ্ছি না, অথচ সাইটের ভিতরে সবকিছুই রেডি, শুধু কন্টেন্ট গুলাকে লাইভ করে দিয়ে ইন্ডেক্স করাই দিলেই হয়। বুঝছেন কিনা? তো এটা অবশ্যই একটা প্ল্যানিং পরিকল্পনা থাকতে হবে, না হয় সার্চ ইঞ্জিনে কিন্তু আপনার ওয়েবসাইট র‍্যাঙ্ক করবে না। এটাকে আবার সিলো স্ট্রাকচার বলা হয়, মানে একটা ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে প্ল্যান রেডি করতে হবে, তারপর ওই প্ল্যানিং অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে, না হয় কিন্তু সাইট গুগলেও র‍্যাঙ্ক পাবে না, তারপর হচ্ছে ইউজার ফ্রেন্ডলিও হবে না। বুঝছেন কিনা? হ্যাঁ, একটা ওয়েবসাইট তৈরি করার আগে আপনার ওয়েবসাইট একদম ভবিষ্যতের চিন্তা করেই কিন্তু সাইটটাকে রেডি করতে হবে। আপনার অন্তত আপনি ডিজাইন চেঞ্জ করেন, আপনাকে কেউ নিষেধ করবে না, তবে মেনু, সাব মেনু, ক্যাটাগরি এগুলো আগে থেকেই প্ল্যান করে কিন্তু করতে হবে। বুঝতে পারছেন? মানে কোথায় কি রাখবেন, কোথায় কি থাকবে, আপনার আরো ভবিষ্যতে 5 বছর পরে চিন্তা করে আপনার সাইটটাকে ইয়া করে নিতে হবে। ডিজাইন আপনি যখন তখন চেঞ্জ করেন, আপনাকে কেউ নিষেধ করবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, দায়িত্ব আমাদের নয় তো। এই আর কি বিষয়। আচ্ছা, তাহলে এখন মেনু, সাব মেনু, ক্যাটাগরি এগুলো পারবেন। এখন আমরা আমাদের মেইন কথায় চলে যাই। হচ্ছে একটা কন্টেন্ট আমরা ক্লিক করলাম, একটু খেয়াল করেন। কন্টেন্টে ক্লিক করার পরে দেখেন তো লিংকটা বিশাল বড়, একটু জগা খিচুড়ি টাইপের না? জগা খিচুড়ি। এখন এই কাজগুলো আপনাকে করতে হবে। এটা অন পেজ এসইওর এই বিষয়গুলো আপনাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। অন পেজ এসইওতে আমরা আজকে কি কি শিখবো এগুলো একটু ভালো করে খেয়াল করেন। নাম্বার 1, ইউআরএল, এগুলো লেখেন। URL optimization. Number 2, image text. Number 3, meta description, যেটা হচ্ছে আপনারা র্যাঙ্কিং ফ্যাক্টরে দেখছেন কিন্তু প্র্যাকটিক্যাল দেখেননি। আমরা কি কি শিখবো? URL optimization, image alter text, meta description। তাহলে আগে ইউআরএল অপটিমাইজেশনটা আমরা ক্লিয়ার হই, যেহেতু একটা পোস্ট অলরেডি দেওয়া আছে। দেখেন, আপনি একটা পোস্ট করার পরে এই যে এখানে জগা খিচুড়ি পদ্ধতিতে লিংকটা চলে আসছে না, বিশাল বড় একটা লিংক আসছে কিনা? কিন্তু আপনি দেখেন তো ব্র্যান্ডেবল সাইটগুলোর কি এরকম হয়। আমরা মার্চ ডককে একটু দেখি, তারা যেহেতু মিলিয়ন ডলার আয় করে, তাদের লিংকগুলো কেমন হয় আমরা একটু দেখি। দেখেন, এই যে এই পুরাটাই হচ্ছে তাদের টাইটেল। দেখেন তো তাদের টাইটেল কি কোনো তারিখ আছে? শুধু কিওয়ার্ডটা, এই যে হাউ টু কুক পাবলিশ সসেজ, যাই হোক যেটা ছিল এটা হচ্ছে, কিন্তু পুরাটা নেই, যে এক্সপেরিয়েন্স বেসড এরকম কিছুই নেই। তারপর আমরা তাদের আরো অন্যান্য কন্টেন্ট গুলোতে একটু যাই, দেখেন তারা ইউআরএল কে কিভাবে সাজাইছে। দেখেন, এই যে
টাইটেল হচ্ছে 7 বেস্ট পেইন্ট স্প্রেয়ার ফর সেলিং 2021 রিভিউজ এন্ড টপ পিকস, কিন্তু টাইটেলে কি এটা? হ্যাঁ, তাহলে তাদের এখানে টাইটেলের মধ্যে হচ্ছে শুধু কিওয়ার্ডটা, স্পেসিফিক কিওয়ার্ড। আমাদেরকেও কিন্তু এভাবেই কিন্তু কাজ করতে হবে, ওদের মতো করে সুন্দর। আমাদের ইউআরএল থাকতে হবে নিট এন্ড ক্লিন, এটাকে ইউআরএল অপটিমাইজেশন বলা হয়। এখন এটা করার জন্য আমরা কি করব? প্রথমে আমরা চলে যাব হচ্ছে পারমালিংকে। কোথায় যাব? পারমালিংকে। এখানে দেখেন তো পারমালিংক কোথায়? অবশ্য আমাদের এটা আগে থেকে পারমালিংকে ক্লিক করব। হ্যাঁ, পারমালিংকে ক্লিক করার পরে আমরা পোস্ট নেমের মধ্যে ক্লিক করব। কোথায় ক্লিক করব? পোস্ট, হ্যাঁ, পোস্ট নেমে ক্লিক করে আমরা এটাকে সেভ চেঞ্জ করে দিব। খেয়াল করেন, পোস্ট নেমে ক্লিক করার পর এটাকে সেভ চেঞ্জ করে দিব। দেওয়ার পরে এবার আমরা আমাদের পোস্টে যাব। অল পোস্ট, পোস্টে গিয়ে এগুলা প্রত্যেকটা পোস্টকে আলাদা আলাদা কাজ করতে হবে। পোস্টের এডিটে যাব। এডিটে গিয়ে এই যে এডিট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। করে আমাদের মূলত আমাদের কিওয়ার্ডটার নাম হবে বেবি ওয়াকার, বেস্ট বেবি ওয়াকার। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের তাহলে আমরা সেটাই এখানে দিব, বেস্ট বেবি ওয়াকার। ইউআরএলটাকে নিজের মতো করে এখানে টাইপ করে সুন্দর করে ক্লিন করে সাজিয়ে দিবেন। ওকে, এখন দেখেন আমাদের ইউআরএল এ এবার সেট হয়ে গেছে বেস্ট বেবি ওয়াকার। এখন যদি আমরা আপডেট দিই, আপডেট, দেখেন আমরা যদি এখন আমাদের সাইট ভিজিট করি, আমাদের লিংকটা কিন্তু জবা কিছুই আর থাকবে না। যে দেখেন এই পুরাটা হচ্ছে আমাদের টাইটেল, বিশাল বড়, কিন্তু আমরা ক্লিক করি, দেখেন আমাদের ইউআরএলটা এখন অনেক ক্লিন হয়ে গেছে না? এটাকে বলা হয় কি? ইউআরএল অপটিমাইজেশন। মনে থাকবে তো? তাহলে সবাই, আচ্ছা দেখাবো এখন ইউআরএল অপটিমাইজেশন। আবার বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট। এই অন পেজ এসইও শুরু কিন্তু এইগুলা দিয়েই। এগুলা যদি ভালো করে প্র্যাকটিস না করেন তাহলে হবে না। ইউআরএল এর মধ্যে থাকবে একদম হুবহু কিওয়ার্ডটা, উল্টাপাল্টা তারিখ, তারপরে এরকম কি জানি বলে গাড়ি, কমা, সিম্বল, এগুলো কিছুই থাকবে না। আপনার ডোমেইন নেমের সাথে সুন্দর করে আপনার ক্লিন ইউআরএলটা থাকবে। এখন আবার দেখা দিতে হবে বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, আগে অবশ্যই আরেকবার দেখাইছিলাম, প্রয়োজন হয় আরো পোস্ট করে আরো দেখাবো। তাহলে ইউআরএল অপটিমাইজেশন করতে পারবেন তো সবাই নাকি? পারবেন। এখন আসেন তার পরবর্তী স্টেপটা ছিল কি? ইমেজ অল্টার ট্যাগ। ওই যে ইমেজটাকে আমরা যদি র্যাঙ্ক করাতে চাই তাহলে ইমেজের অল্টারনেটিভ ট্যাগ আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে সেটা করার জন্য দেখেন আমরা যখন কন্টেন্ট পাবলিশ করব, এই যে কন্টেন্টের মধ্যে অনেকগুলো ইমেজ আছে, তাহলে এগুলার অল্টারনেটিভ ট্যাগ দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে এডিটে। কোথায় যাব? এডিটে। এডিটে গিয়ে এই যে দেখেন লেখা আছে অল্টারনেটিভ টেক্সট। তা আপনি ইমেজটাকে কোন নামে র্যাঙ্ক করাইতে চান সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন, লাইক বেস্ট বেবি ওয়াকার অথবা রাবিশ অথবা ইডিয়েট। আপনার যে ইমেজকে যেভাবে র্যাঙ্ক পাওয়াইতে চান সেভাবে দিবেন। ক্যাপশন জরুরি না, ক্যাপশন দেওয়ার দরকারও নেই। দিয়ে আপডেট। এভাবে প্রত্যেকটা ইমেজ, যেটাকে যে ইমেজের যে নাম সেটাকে এখানে ক্লিক করে এডিটে যাবেন, এই যে অল্টার টেক্সট, এখানে অল্টার টেক্সটটা দিয়ে দিবেন, দিয়ে আপডেট করে দিবেন প্রত্যেকটা ইমেজ। পারবেন তো নাকি? স্যার পারবো। সবাই? জি স্যার, অনেক সিম্পল স্যার। হ্যাঁ, এগুলোর উপর কিন্তু সার্ভিস দেওয়া, আপনারা কিন্তু ভালো করে খেয়াল করেন, এটার উপর বড় একটা সার্ভিস আসবে। ঠিক আছে, তাহলে ইমেজ অল্টার ট্যাগটা গেলে এগুলো কিন্তু খুব সিম্পল কাজ। তারপরে আসেন মেটা ডেসক্রিপশন। এবার আসেন মেটা ডেসক্রিপশনটা কি পূর্ব পরে, আগে মেটা ডেসক্রিপশন কি সেটা শিখতে হবে। মেটা ডেসক্রিপশন হচ্ছে যে আপনি বেস্ট সলিডউড ক্রিপ অথবা বেস্ট বেবি ওয়াকার অথবা হাউ টু কেয়ার স্কিন এভাবে লিখে সার্চ দেওয়ার পরে এই যে আমাদের সামনে যে ওয়েবসাইট গুলো আসে, আসার পরে ওয়েবসাইটের টাইটেল ট্যাগের নিচে যে সংক্ষিপ্ত কথাটা লেখা থাকে এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তাহলে আমরা বললাম কি আমাদের ওয়েবসাইট, এটাকে সোজা কথা হচ্ছে আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে যে লিংকটা আসে লিংকটাকে বলা হয় মেটা ইউআরএল অথবা মেটা লিংক, আর এটাকে বলা হয় টাইটেল ট্যাগ অথবা মেটা ট্যাগ, আর পরে যেটা এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। সোজা কথা এই যে এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে মেটা ডেসক্রিপশনের বিষয়টা ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, এখন আসেন
145 থেকে ধরতে হবে। মেটা ডেসক্রিপশন লিখতে হবে 145 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে। কতর মধ্যে? 145 থেকে 160। 60 ক্যারেক্টার মধ্যে। আর অবশ্যই মেটা ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। এখন আসেন মেটা ডেসক্রিপশন যে দিবেন, আমরা কন্টেন্টের নিচে যাই, দেখেন তো মেটা ডেসক্রিপশন লেখার কোনো বক্স আছে? কোনো কিছু আছে? নাই। এখন আসেন এই যে এবার আমরা মূল প্রসঙ্গে আসি। আমরা ইওস্ট এসইও প্লাগইনটা কেন সেটআপ দেব? ইওস্ট এসইও অথবা অল ইন ওয়ান এসইও অথবা র‍্যাঙ্ক ম্যাথ। কারণ হচ্ছে এই প্লাগইন গুলা যদি আমরা সেটআপ না করি তাহলে আমাদেরকে এখানে টেক্সটে গিয়ে কোড করে কিন্তু মেটা ডেসক্রিপশন লিখতে হবে। এখন কোডিং তো আপনারা পারেন না, তো যেহেতু কোডিং আপনারা পারেন না, আমরা চাচ্ছি যে আমাদের এটার নিচে আরেকটা বক্স তৈরি হোক যেখানে গিয়ে আমরা মেটা ডেসক্রিপশনটা লিখতে পারবো। এই জন্য আমাদেরকে এখন সেটআপ দিতে হবে কি? অল ইন ওয়ান এসইও অথবা র‍্যাঙ্ক ম্যাথ। তাহলে মানে এসইওর যে ইস্যুগুলো, সব সোজা কথা মেটা ডেসক্রিপশন না, এসইওর সব ইস্যুই উন্মুক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ, তাহলে এটার জন্য আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে এড নিউতে ক্লিক করব। এড নিউতে ক্লিক করে আমরা লিখি ইওস্ট এসইও। ইওস্ট এসইও তে যাওয়ার পরে আচ্ছা, ক্যান নট ইনস্টল কেন? দিস প্লাগইন ডাজন্ট ওয়ার্ক উইথ ইউর ভার্সন ওয়ার্ডপ্রেস। আচ্ছা আচ্ছা, আপডেট দিয়ে নিতে পারবো, সমস্যা নেই। আমরা এখন যে এটা ওই যে র‍্যাঙ্ক ম্যাথ আমাদের সামনে আছে, আমরা এটাকে আপডেট করে নিব, সেটা তো অবশ্যই। কিন্তু আমরা এখন যেহেতু আমাদের হাতের কাছে এটা আছে, আমরা এটাই করে দিই। আর এটারে ক্লিক করে আপডেট করে নিন। অল ইন ওয়ান এসইওটা আমরা সেটআপ করে নিই, যেহেতু সবগুলোই এক। অ্যাক্টিভ করে নিই। আচ্ছা, এটা অ্যাক্টিভ হয়ে যাক। আরে কতক্ষণ সময়? সরি, হ্যাঁ আচ্ছা, এসইও আমাদের এটা চলে আসছে, সমস্যা নেই। এখন আমরা আমাদের পোস্টে গিয়ে এবার যাই, এডিটে যাই। পোস্টের এডিটে যাব, কারণ আমরা মেটা ডেসক্রিপশন লিখতে হবে অথবা এসইওর যে ইস্যুগুলো সেটা আমাদেরকে ঠিক করতে হবে। এখন দেখেন তো মেটা ডেসক্রিপশন ঘরে এবার পাইছেন কিনা? আগের চাইতে কিছু ফিচার নতুন করে তৈরি হয়েছে না? স্যার এবার আমরা এখান থেকে আমাদের যে কাজগুলো দরকার সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। তাইলে এখান থেকে মেটা ডেসক্রিপশনটা লিখে দিতে পারবেন তো নাকি? এই যে কত লিখতে পারবেন সর্বোচ্চ? 160 এর বিষয় বেশি কিন্তু লেখা যাবে না। তো মেটা ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই কিওয়ার্ড লিখতে হবে। যেন এখানে আপনার বেবি ওয়াকার, তাহলে আমরা লিখে দিই
এই তো এইভাবে করে মানে আপনি যেটা দিবেন এটার মধ্যে অবশ্যই কিওয়ার্ডটা যাতে মেনশন থাকে আর ইয়েগুলো পারবেন তো নাকি? এই যে দেখেন এরা যেভাবে লিখছে আর কি, দেখেন এক একজনে লিখছে আর ইউ শপিং নন টক্সিক ক্রিম ফর ইউর বেবি, এভাবে মোট কথা আপনি 2.5 লাইন 1.5 লাইন কথা হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে আপনি এমন একটা টেক্সট লিখতে হবে যেটার মধ্যে আপনার কিওয়ার্ডটা অবশ্যই মেনশন থাকে, কারণ না হলে কিন্তু র্যাঙ্ক পাবে না। তাহলে এটা লিখে দিতে পারবেন তো নাকি? আচ্ছা তাহলে আমাদের এখন গেল, আর ওইগুলো আমাদের ইস্যু না, ফোকাস কিওয়ার্ড দিবেন না দিবেন এইগুলো এসইও এর উপর টোটাল ম্যাটার করে না। যদি আপনি মনে করেন দিবেন লিখে দিবেন যে বেস্ট বেবি ওয়াকার, এগুলো মোটেও কোনো ইস্যু না। যদি দিতে চান এই যে বেস্ট বেবি ওয়াকার ফোকাস কিওয়ার্ড, এটা ডেসক্রিপশন লেন্থ শর্ট, আচ্ছা আরেকটু দিয়ে দিলে দিলাম। এইভাবে ইন্টারনাল লিংক এক্সটার্নাল লিংক এগুলো তো দেখাই না, এগুলো দেখানোর পরে হচ্ছে তখন এই সিগন্যাল বুকগুলো পাবেন। আমি যে পর্যন্ত শিখেছি আগে এগুলো ক্লিয়ার করি। তাহলে একটা পোস্ট মডিফিকেশন করতে অনেক কাজ, আমি আজকে দেখাইছি কি ওই যে কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ সেটাও বলি নাই, যদিও আপনাদেরকে র্যাঙ্কিং ফ্যাক্টরে পড়াইছি সেটা আমি এখনো বলি নাই, সেটা পরে আসতেছি। আমার এখন আপনারা কাজ করে দিবেন হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল, ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, এটা হচ্ছে একটা, আর ইউআরএল অপটিমাইজ করা থাকতে হবে, মানে ইউআরএল এর মধ্যে কোনো ধরনের ডেট অথবা উল্টাপাল্টা পুরো টাইটেলটা চলে আসা যাবে না। ইউআরএল এ আমরা যেই কিওয়ার্ড ব্যবহার, যে কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাইতে চাই শুধু সেই কিওয়ার্ডটাই থাকবে। তারপর আমরা যে ইমেজগুলো দিব প্রত্যেকটাতে ইমেজ অল্টার টেক্সট থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের পোস্টের শেষে অবশ্যই মেটা ডেসক্রিপশনটা লিখে দিতে হবে। এই তিনটা কাজ, যদিও এখানে আরো অনেক কাজ আছে, একসাথে সবগুলো দিলে পারবেন না, কারণ একটা কন্টেন্ট মডিফিকেশন করতে অনেক সময় লেগে যায়। এখন এই তিনটা কাজ আপনারা আমাকে করে দেখাবেন, আর এই তিনটা কাজ করে দেখানোর জন্য আপনাদের এখন স্টেপ বাই স্টেপ কি করতে হবে। আচ্ছা প্র্যাকটিস এখন আপনারা করবেন কিভাবে? এই তিনটা কাজ সবাই প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু যার ওয়েবসাইট হইলে না আপনি নিজের মতো করে প্লাগইন সেটআপ দিয়ে কাজ করতে পারতেন। এখন এটা আপনারাই ডিসিশন নেন প্র্যাকটিস কিভাবে করবেন। হ্যালো, আচ্ছা না একজন না, এখানে ওই বাসা গেলে উলট পালট করে ফেলবেন। এখন যেটা করবেন মেজর চেঞ্জ গুলা কেউ আনার দরকার নাই, যদিও ওই যে সাইটের ডিজাইন কিভাবে চেঞ্জ করবেন মেনু এইগুলা। স্যার সহজ একটা প্রসেসের কথা বলি স্যার, এখানে মনে হয় আমরা 15 জন মিলে এটা ইয়ে করব, তো 15 জনের জন্য 15 মেনু করে 15 জনের 15টা আলাদা। হ্যাঁ দাদা যেটা বলছেন মূলত এটাই, একটা প্রত্যেকে মেনুর জন্য প্রত্যেকে আলাদা আলাদা পোস্ট দিয়া নিজেরটা। হ্যাঁ মূলত এটাই করতে হবে, না হয় সমস্যা। ওই আলাদা স্যার ক্যাটাগরিতে না অনেকগুলো পোস্ট আছে। হ্যাঁ ক্যাটাগরিতে অনেকগুলো পোস্ট দেওয়া যায়, তাহলে আপনারা বেবি ক্যাটাগরিতে 15 জন 15টা পোস্ট দিয়ে ওইগুলাকে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন কি না? জি স্যার, ওইটা হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ তাহলে এখন আগে এই তিনটা কাজ প্র্যাকটিস করেন, আর ওইগুলা মেনু কিভাবে তৈরি করতে হয়, প্লাগইন আগেরটা আনইনস্টল করে আপনি আবার ইনস্টল করবেন, এটা হচ্ছে আপনারা নিজেরা টাইমিং করে নিয়েন। বুঝে আসছে? এখন কিছু কাজ তো আমি এখান থেকে প্র্যাকটিস করাই দিতে হবে, কারণ আপনারা পারেন কিনা এটা তো আমার শিওর হওয়া লাগবে। তাহলে যার যা ইচ্ছা আপাতত প্র্যাকটিস করার জন্য আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। বেবি ক্যাটাগরিতে গিয়ে কেউ বেবি নিয়ে দেন, কেউ হেলথ, কেউ স্কিন কেয়ার নিয়ে দেন, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এখন তো প্র্যাকটিস করবেন। মূল কথা হচ্ছে 15 জন 15টা পোস্ট দেন, এবং পোস্টের ইউআরএল গুলা যাতে আমি ক্লিন দেখতে পাই কিওয়ার্ড নিয়ে, এবং প্রত্যেকটা ইমেজের অল্টারনেটিভ ট্যাগ সেট করা থাকবে, মেটা ডেসক্রিপশন সেট করা থাকবে। এভাবে কমপ্লিট একটা পোস্ট করে সবাই আমাকে এখন লিংক দেন, পারবেন তো নাকি? দিয়ে দেন আইডি পাস দিয়ে দেন এখানে। হ্যাঁ আইডি পাস দিয়ে দেন। এখানে পেমেন্ট করা ছাড়া কি কেউ আছে? ও তাইলে সবাই দিবে, সবাইকে ইয়া দিয়ে দেন। হৃদয় ভাই কত করে পড়বে বলে দেন এটা। এটা 200 না, আপনার নাম্বারটা ওই মেসেঞ্জারে দিয়ে দেন, আমি এখনই দিয়ে দিচ্ছি। এটা কি টাকাটা কিভাবে দেবো? বিকাশে একটা বিকাশ নাম্বার দিয়ে দেন। ওদের সাইটটা হৃদয় রঞ্জন ভাই নিচে, আপনারা ওনাকে দিয়ে দেন। হ্যাঁ যেহেতু সবাই প্র্যাকটিস করবেন, কেউ বাদ পড়ার দরকার নাই, সবাই ওনাকে পেমেন্ট করে দেন। হ্যাঁ আবার কমে যাবে মনে হয়, দেখেন। হ্যাঁ অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নেন, ওনাকে ইয়া দিয়ে সবাই। বিকাশ নাম্বার ওটা
সেটাই, ওটা এই নাম্বারটাই না? হ্যাঁ, আপনারা ওনাকে নক দিয়ে ওনাকে নক দিয়ে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নেন, নিয়ে সবাই আগে লগইন, ওই যে বললাম না অনেকেই পারবেন না আমি জানি, আগে আপনারা লগইন করা প্র্যাকটিস করেন। লগইন করা প্র্যাকটিস করার পরে আমি সহজ করে দিই, আপনারা সারাদিন যখনই সময় পান ওয়েবসাইটের ভিতরে গিয়ে মুভমেন্ট করবেন, কারণ প্র্যাকটিস করার জন্য কিছু প্রবলেম তৈরি করতে হবে। তৈরি বলতে আপনি তো ইচ্ছা করে প্রবলেম কেউ করবেন না, মানে প্র্যাকটিস করতে গেলে একটু উলটপালট হয়ে যাবে সেটা আমি জানি, কিন্তু এখন প্র্যাকটিস তো করতে হবে। যে যার মতো করে যা যা দেখাইছি আমি, প্রথমে কিভাবে লগইন করতে হয়, তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কিভাবে অন করতে হয়, অফ করতে হয়, এভাবে করে এগুলা বাসায় নিজেরা করবেন। এখন ক্লাসে বসে যেটা করবেন সেটা হচ্ছে সবাই আলাদা আলাদা একটা পোস্ট দিবেন, আর পোস্টের ইউআরএল অপটিমাইজ করবেন, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ দিবেন, মেটা ডেসক্রিপশন দিবেন। এই তিনটা কাজ করে যার যার পোস্টের লিংক আমাকে পাঠান, আমি কিন্তু আবার এখান থেকে দেখবো। হ্যাঁ, ওই যে হৃদয় রঞ্জন, কারণ হচ্ছে এটা জরুরি বিষয়, আপনারা এখন তো অ্যাক্সেস না নিলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। আর এটার উপর কিন্তু মার্কেট প্লেসে একটা গিগও দেওয়াবো আমি, এইটুকুই শেষ না, আরো আছে। এখন এই পর্যন্ত ক্লিয়ার না হলে তো আরো দেখাবো না, আগে এইটুকু ক্লিয়ার করে আমাকে বলেন যে আমরা এই পর্যন্ত পারি। হ্যাঁ, রিয়া কিন্তু আর কাজ করবে না, এই জন্য পোস্ট করার সময় সাবধান, মানে কখনো এইগুলো ইউজ করবেন না, মানে শাল মেনশন করবেন না লিংকের মধ্যে কোনোভাবে, যাতে এটা না থাকে। এমনি ঠিক আছে, সুন্দর যে পারবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করেন সবাই। আচ্ছা, মেটা ডেসক্রিপশন চেক করতে হবে, আমি অ্যাডমিন প্যানেলে ঢুকতেছি, ঢুকে আপনারা কি এগুলা করতেছেন কিনা সেটা আমি দেখে নিতে হবে। পোস্ট করা ঠিক আছে, কিন্তু মেটা ডেসক্রিপশন হচ্ছে কিনা এটা দেখতেছি আমি। নিজেরা কাজ করবেন। হ্যাঁ দাদা, হয়েছে, আপনার কাজ হয়েছে, আপনি হ্যাঁ এই লিংকটা আমাকে দিবেন, ক্লিক করেন। হ্যাঁ, আপনার ওই যে ইউআরএল অপটিমাইজ হয় নাই তো, আপনার কিওয়ার্ড হচ্ছে শুধু গার্সেনিয়া কাম্বোজিয়া, তাইলে এটা থাকবে, আপনি তো পুরো টাইটেলটা চলে আসছে। শুধু গার্সেনিয়া কাম্বোজিয়া দিব স্যার? হ্যাঁ, আপনার কিওয়ার্ড হচ্ছে গার্সেনিয়া কাম্বোজিয়া না? হ্যাঁ, তাহলে ওইটা থাকবে ইউআরএল, আর সব ডিলিট করে দেন। ওই যে ইউআরএল এ যান, আবার যান ওই অ্যাডমিন প্যানেলে গিয়ে ইউআরএল থেকে এডিট করেন। আচ্ছা, আমি দেখাই দিই, একটা ওয়েবসাইটের পূর্বের ডিজাইন রিমুভ করে ফেলবেন কিভাবে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এরপর আপনারা নতুন করে ডিজাইন করে যার যার নামে ক্যাটাগরি করবেন, কাজ করবেন। হ্যাঁ, আপনি বুঝছি, এসএসএল সিকিউর করে নিয়েন, প্রয়োজনে তাদের কাছ থেকে তাদেরকে বুঝাবেন যে এসএসএল সিকিউর না থাকলে প্রবলেম, বুঝছেন কিনা? ফ্রি দরকার নাই, আপনি এসএসএল সিকিউর করার জন্য তাদের কাছ থেকে একটা চার্জ নিয়ে নিন, এটা আপনি পারবেন, আমি দেখাই দিব। আপনার ওই যে হোস্টিং প্রোভাইডার যদি ভালো হয় তাহলে পারা যাবে, আবার হোস্টিং প্রোভাইডার যদি এসএসএল সার্টিফিকেট না দেয় তাহলে এটা কিনে নিতে হবে। এটা তো গভর্নমেন্ট স্যার। হ্যাঁ বুঝছি, আমি যেটা দিছি আপনাদেরকে এটাতে এসএসএল পাবেন, আমি যেটাতে আপনাদের দিকে দিছি ওটা আমি ওকে করে দিব, এসএসএল সবাই দিব। আমি যে এখানে কাজ করি স্যার, এটা কোন ইয়াতে স্যার? এসইউ? হ্যাঁ, বুঝেন আপনি, আপনার এখানে কি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। আমি এখানে যে কাজটা করি স্যার, এটা তাহলে কোন ইয়াতে যাচ্ছে স্যার? কোন ফাউন্ডার ক্যাটাগরি থেকে, আমি বুঝলাম না কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে স্যার? এসইউ মধ্যে কি না? না বলতেছি মানে আপনার এখানে কি প্রবলেম যেটাতে আমি হেল্প করা লাগবে? না স্যার, কোনো ইয়া না স্যার, কাজ করি স্যার এটাতে। মানে এটা দিয়ে প্র্যাকটিস করবেন আপনি, এটাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা দিয়ে প্র্যাকটিস করতে গেলে তো করতে পারেন, কিন্তু আপনি যেহেতু এক্সপার্ট না, আবার কোনটা উলটপালট করে ফেলেন। এই যে এখানে এই যে বিষয়গুলো আছে, এই যে কর্মচারী প্রোফাইল, খবর, গল্প নয় সত্যি, এরকম যে বিষয়গুলো এখানে নিয়মিত আপডেট হয়, যে বিষয়গুলো প্রত্যেকটা টপিকসে কে এসইও করতে, এখন সরকারি ওয়েবসাইট তো সাধারণত ওনারা এসইও অপটিমাইজ করে বানায় না, যদি করা লাগে তাহলে এই যে এগুলোতে ঢুকে ঢুকে কাজ করতে। এই যে এগুলো আমি করছি স্যার, কর্মকর্তা প্রোফাইল, কর্মচারী প্রোফাইল, তারপর স্যার অভ্যন্তরীণ সেবা, এগুলো যা আছে স্যার, এই মেনুগুলো সব আমি করছি স্যার, নিজে করছি স্যার। বুঝছি, এই যে মেনু, বুঝছি, এগুলো তো মেনু সাব মেনু, তবে এগুলো ক্যাটাগরি না মনে হয় না। ও আচ্ছা, এগুলো ক্যাটাগরি না, অধিদপ্তর থেকে নকল করছে স্যার। বুঝছি। আচ্ছা স্যার। আচ্ছা।
আচ্ছা, অল্প কয়েকজন বলছেন ডান, অল্প কয়েকজন মানে খুবই অল্প। আর বাকিদের কি অবস্থা? সঞ্জয় কুমার, দাদা, হোসাইন রিয়াদ, হৃদয়, তারপর হচ্ছেন আরো কে দিয়েছেন? হ্যাঁ, বিপ্লব মজুমদার, আপনার কাজ কই? রোমান ভাই তো অ্যাক্টিভ, আজকে কই গেল? শাকিল আদনান, এভারেজ অ্যাক্টিভিটি কম। শাকিল আদনান, আর তারপরে সুমাইয়া, উনি তো নাই দেখি। স্যার আমারটা একটু দেখবেন। হ্যাঁ দেখো, অবশ্যই দেন, স্ক্রিনশট দেন। বললাম না, প্রবলেম হলে অবশ্যই দিবেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিউ ফ্যাশন, আপনি টাইটেল আরো অনেক বড় দেন, আর একটু বড় দিতাম। অনেক বড় টাইটেল লেখা তো হয়নি। স্যার এই মুহূর্তে মনে আসছে। আচ্ছা, এখন মনে না আসলে যেভাবে আছে দিয়ে দেন। টাইটেল আরো সুন্দর করে বড় করে লিখতে হবে। প্রয়োজনে নিউ ফ্যাশন লিখে গুগলে সার্চ দিয়ে দেখবেন অন্যরা কিভাবে লিখছে, তাদেরকে মডিফাই করে আপনি টাইটেল লিখবেন। স্যার এগুলো ঠিক আছে স্যার? হ্যাঁ, এগুলো ঠিক আছে। আরগুলো সবগুলো ঠিক আছে স্যার? হ্যাঁ, আরগুলো ওকে। আমি কি পাবলিশ দিচ্ছি? মেটা ডেসক্রিপশনে যান। মেটা ডেসক্রিপশনে? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা তো ঠিক আছে। আচ্ছা, আপনার স্কোরে কিছু কিছু প্রবলেম থাকবে, একটু নিচের দিকে যান। আচ্ছা, এরর হচ্ছে ইন্টারনাল। আচ্ছা, ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক এগুলা পরে পরে, এগুলা এখনো বলি নাই, এগুলা দিলে ঠিক হয়ে যাবে, আর তেমন কোনো সমস্যা নেই। স্যার পাবলিশ দিব? হ্যাঁ, পাবলিশ দিয়ে দেন। এগুলা আমরা আগামী ক্লাসে আরো অনেক অনেক ডিসকাস করবো অনেকগুলো বিষয় নিয়ে। ঠিক আছে, আগে সবার ইয়েটা ক্লিয়ার করি যে সবাই বুঝতেছে, কারণ অনেকে আছে এগুলাকে আনইজি ফিল করতেছে যে সাইটে কিভাবে লগ ইন করবো, কিভাবে পোস্ট করবো, এটাই এখনো ক্লিয়ার না। হ্যাঁ, আপনারা ওই মোস্তাফিজ আহমেদ ভাই যেভাবে বানাইছে, যে যার নামে ক্যাটাগরি বানান সে সেইখানে কাজ করেন। আর অবশ্যই আপনারা আবার করা লাগবে, আমি এই যে এখন ডিজাইনটা পুরো রিমুভ করে ফেলবো। স্যার ওকে, ঠিক আছে স্যার। এখন ডিজাইন রিমুভ করে দেখাবো নাকি আপনারা নিজে নিজে মেনু ডিলিট করবেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি সাইটকে একদম ফ্রেশ করে দিই, আর আরেক ফ্রেশ দিব। আপনারা আরো প্র্যাকটিস করেন, পরবর্তীতে এসএসএল ইনস্টল দিয়ে একদম ইয়ে করে দিব। যদি মনে আমাদের সময় দিবেন না, নামাজের সময় আর দিব না, একসাথে ছুটি দিয়ে দিব। যেহেতু এখন নামাজের টাইম দিতে গেলে আবার সামনে টাইম বেশি নেই, এই জন্য। ঠিক আছে, আর আপনারা মিট থেকে ডিসকানেক্ট হওয়ার দরকার নাই। নিজেরা বসে বসে মাগরিবের পরেও কাজ করেন, অসুবিধা কি? বললাম না, আমি অনেক সময় 4টায় ছুটি দেওয়ার পর স্টুডেন্টরা দেখি রাত্রে 8টায়ও সিমিলার মিটে, তারা প্র্যাকটিস করে। আগ্রহ থাকতে হবে, তাইলে ভালো করতে পারবেন। ও স্যার আসলে আমার আপনারা একই মিনিটে সন্ধ্যার পরে এই কারণে আমি চলে যেতে হয়। বুঝছি। আপনারা একই মিনিটে যারা পারবেন থেকে অবশ্যই কাজ করবেন, প্র্যাকটিস করবেন, একজন আরেকজনকে হেল্প করবেন, এগুলা তো জরুরি বিষয়। যে যত বেশি সময় দিবেন সে তত বেশি ভালো করতে পারবেন। আর এখন ওয়েবসাইট নিয়ে নিছেন, এখন তার কোনো গ্যাপ নাই, এখন প্র্যাকটিস করেন। আর আমি সামনে যা শিখাবো এগুলা প্রচুর প্র্যাকটিস করেন। আচ্ছা, তাহলে দেখেন, ওয়েবসাইটের আমরা আমাদের পূর্বের ডিজাইনটাকে নষ্ট করে ফেলবো, মানে রিমুভ করে ফেলবো, আগের কিচ্ছু থাকবে না। এই কাজটা করার জন্য যত বড় ওয়েবসাইটই হোক, ওই একই কথা, একই সিস্টেম। আর এটা লাগে, তবে ওই পূর্বের ডিজাইন নষ্ট করার আগেও যদি কখনো ওয়েব ডিজাইনার ডেভেলপার হিসেবে কাজ করেন, তাহলে ব্যাকআপ নিয়ে কাজ করবেন। ওই যে আপড্রাফট প্লাস এই প্লাগইন দিয়ে। আচ্ছা রাশেদ ভাই, লিংক দেন। এখন আমরা চাচ্ছি এই যে আমাদের আগের যে ডিজাইন গুলো, এগুলো কিচ্ছু থাকবে না। এই যে মোস্তাফিজ আহমেদ ভাই ওনার নামে বানাইছে যে ইয়েগুলো সুন্দর হয়েছে। এইভাবে হোসাইন রিয়াদ ক্যাটাগরি বানাইছেন, সাব ক্যাটাগরি দিতে পারেন, যে যার নামে দেন। একদম আপনারা 100 জন হলে 100, হ্যাঁ 100 জন হলে 100টা ক্যাটাগরি দেন, যার যার মতো তিনি ডিজাইন করেন। তাহলে কেউ কাউকে আর বলার দরকার হবে না যে অমুক ক্যাটাগরি দিন, তমুক ক্যাটাগরি। যার যেই ক্যাটাগরি ভালো লাগে, যার যেই মেনু ভালো লাগে, আপনি আপনার নামে সেটাই করেন। ঠিক আছে, এইভাবে যে যার নাম দিয়ে এগুলা করেন। তাহলে আমরা আগের ডিজাইনটাকে রিমুভ করে দিই, আপনারা নিজের মতো পরে কাজ করবেন। এই কাজটা করার জন্য আমরা একটা প্লাগইন নিব। আবারও প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে WP রিজেট, REACT রিজেট, এটাকে আমরা ইনস্টল করব।
অ্যাক্টিভ করব। এখন আমরা ডাব্লিউপি রিজেটে গিয়ে এই যে ওপেন ডাব্লিউপি রিজেট টুলসে ক্লিক করব। এখানে গিয়ে একদম নিচে চলে যাব আমরা, নিচে এই যে টাইপ ইন রিজেট এখানে লিখবো হচ্ছে RESET রিজেট, লিখে এবার রিজেট সাইটে ক্লিক করব, রিজেট ওয়ার্ডপ্রেস। এখন আমাদের আগের কিছু আর থাকবে না। এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন ওই যে পূর্বের বাই ডিফল্ট থিমটা চলে আসছে না? জি স্যার, জি স্যার। বাই ডিফল্ট থিমটা চলে আসছে। এখন আপনারা নিজেদের মতো পছন্দ অনুযায়ী একটা থিম বাছাই করে সেটাকে সেটআপ দেন। যদিও ভালো ভালো থিম আছে, আমি নাম বলবো, পেইড থিম, ফ্রি থিম ভালো ভালো আছে, আমি বলবো আপাতত ওয়ার্ডপ্রেসের ইয়েতে কি জানি বলে ওদের কালেকশনে যা আছে এখান থেকে একটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। যে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে গিয়ে ওদের কালেকশনে যে থিমগুলো আছে, এই যে এগুলো আপনাদের জন্য বাই ডিফল্ট থিম পছন্দ না হয় তাহলে আপনারা এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করে থিমের নাম দিয়ে সার্চ করে বের করতে পারবেন, লাগবে না। এই যে দেখেন অনেক থিম, আপনার কাছে যেটার গেটআপ ভালো লাগে সেটা আপনি ইনস্টল করে নেবেন। এই যে আমি যদি একটা করে দিই, এই কালারফুল টাইপের একটা দিই আপনাদেরকে, বাঙালি তো কালারফুল পছন্দ করে। ইনস্টল অ্যাক্টিভ, হ্যাঁ ওটা ওটা সবাই দিছেন ওটা? স্যার লিংক পাঠাইছিলাম স্যার মেলে। আচ্ছা, এই যে থিমটা দিয়ে দিলাম, এবার এই থিমে আপনারা কাজ করেন। যদি ভালো না লাগে যে এই থিম ব্যবহার করবো না আরেকটা করবেন তাও। আর চাইলে এই যে আপনি আর্কাইভ রাখবেন না, রিমুভ করে দিবেন, ক্যাটাগরি রাখবেন না, রিমুভ করে দিবেন, মেটা রাখবেন না, রিমুভ করে দিবেন, সম্ভব। আবার চাইলে অন্য কিছু অ্যাডও করতে পারবেন। এই যে আমি দেখাই দিই, লাইক এগুলা রিমুভ করার জন্য এগুলা রাখতে চাই, অন্য কিছু অ্যাড করতে চাইলেও পারবো, রিমুভ করে দিতে চাইলেও পারবো। আমরা এটার জন্য আমরা যাব হচ্ছে উইজেটে। উইজেটে কি আপনারা কি কি ডিলিট করে দিতে চাচ্ছেন? ক্যাটাগরি, আর্কাইভ, মেটা। সার্চ, রিসেন্ট পোস্ট, প্রাইমারি সাইড বার, এটা কোন সাইড বার? সাইটের ফুটার রাইট হয় নাকি স্যার? শিওর না। না এটা না, সাইড বার। ও পেয়ে গেছি। আচ্ছা তাহলে ফুটার রাইটের মধ্যে এই যে আপনি যদি মনে করেন যে মেটা এটা থাকার দরকার কি, এটা তো আসলেই লাগে না, তাহলে ডিলিট ডিলিট করে দিলাম। এবার দেখেন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন মেটা এটা এখানে নাই। এখন আপনি চাচ্ছেন যে মেটার জায়গায় আবার অন্য কিছু যুক্ত করবেন, তাহলে যেটা দরকার এই যে ইমেজ একটা এখানে দিতে চাই, তাহলে আমরা সেটাকে টেনে এনে এখানে বসে দিতে পারবো। এখন আবার ইমেজটাকে অ্যাড করে নিতে হবে আর কি। সিলেক্ট ফাইল, কোন ইমেজ আছে কিনা।
এই যে চলে আসছে, মানে এগুলো আমরা আমাদের ইচ্ছা মতো করে করতে পারবো, ক্যাটাগরি রাখবো না, ক্যাটাগরির জায়গায় আরেকটা দিব, এটা সরাই ফেলবো। আবার আমরা চাই যে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ডিজাইন করব, তাইলে ওই যে সাইট অরিজিন সিএসএস সেটা সেটআপ দিবেন, ডিজাইনটা আপনার হেডার কালারটা চেঞ্জ করে ফেলবেন। আপনি চাচ্ছেন যে ফুটার চেঞ্জ করবেন, ফুটার চেঞ্জ মানে যা ইচ্ছে এগুলা অনেক কিছু করা যায়, আর কাস্টমাইজে গেলে অনেক কাজ করা যায়। আচ্ছা যাক, এটা আপনারা করেন, যে যতটুকু শিখাইছি এগুলা প্র্যাকটিস করেন, এগুলা প্র্যাকটিস করার পর দেন মানে আমি আরো কিছু কিছু জিনিস দেখাই দিব। আগে এসইও ইস্যুগুলা শেষ করি, তারপর আপনারা যদি মনে করেন যে না আমরা যাতে নিজেরা একটা সাইট অন্তত ডিজাইন করে ফেলতে পারি, সেটা দেখাবো, অল্প সময় আমি দেখাই দিব যতটুকু সম্ভব। HTML CSS এর বিষয়গুলো মানে কোডিং লেখা ছাড়া কিভাবে কাজ করবেন দেখাই দিব এই। আর আপনারা এখন আপাতত যা দেখাইছি এটা প্র্যাকটিস করেন, আর লিংকটা পাঠান, ফাইবারের লিংক পাঠান। হ্যাঁ আমি মেইল দেখি, মেইলে অনেকে ফাইবারের লিংকটা একটু আমাদের আরেকবার ক্লিয়ার করলে ভালো হতো স্যার, ছোট ছোট জিনিসগুলো পাঠাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দেখি। রাশিদুল ইসলাম ভাই, স্যার এখানে চ্যাট বক্সে দিলে হবে? চ্যাট বক্সে দেন, সেটাই ভালো, আমি তাইলে আর মেইলে যাওয়া লাগবে না। পাঠাইছি। আচ্ছা রঞ্জন কুমার দাদা, হ্যাঁ দিছেন, এটা দেখি। manually extractor email list, email marketing, contact। আচ্ছা দাদা, আপনার প্রথম কথা হচ্ছে আপনার বানান ভুল, এগুলা কখনো করা যাবে না। আর এখানে লিখবেন হচ্ছে টার্গেটেড ইমেল লিস্ট, এটা লিখবেন, গ্যারান্টেড অ্যাক্টিভ টার্গেটেড ইমেল লিস্ট, এই কথা লিখবেন। 100% ম্যানুয়ালি সেটা দিতে পারেন, কিন্তু এক্সট্রাক্ট করে দিচ্ছেন এটা লেখার দরকার না। আর এখানে দুই তিনটে, এটাতে স্পেলিং মিস স্পেলিং আছে, এটাতে মিস স্পেলিং আছে, এগুলা মানে টোটাল কথা হচ্ছে ব্যানার এটা ইউজ করিয়েন না, এটাতে অনেক প্রবলেম। পরেরটাতে 100% ভ্যালিড, এইটাই হইছে মনের মতো ইমেল, 100% ভ্যালিড এন্ড রিফ্রেশ ইমেল লিস্ট প্রোভাইডার কন্টাক্ট মি ইমেল মার্কেটিং, ঠিক আছে, এটা 100% এইটাও ঠিক আছে। দাদা আপনার হচ্ছে এটা ডিলিট করে ফেলতে হবে, বুঝতে পারছেন? বুঝে নাই? আর ঠিক আছে, এই যে নিশ টার্গেটেড ইমেল লিস্ট ক্লিন এন্ড ভেরিফাইড, এটা তো আই ক্যাচি টাইটেল হয়েছে, সুন্দর হয়েছে, এগুলা ঠিক আছে। স্যার কিছু ভুল আছে, আই উইল দিছে স্যার। বুঝে নাই? স্যার আই উইল প্রোভাইডেড মানে বা ভার্ব দেয় নাই স্যার, ক্রিয়াপদ নাই স্যার, এটা বলতেছে। Yes, ও sir. বুঝছি না, ও বুঝছি, ওইটা প্রবলেম না, মানে আই উইল নিশ রিলেভেন্ট এটা দিতে পারেন, সমস্যা নেই। আপনারা দেখবেন টপ রেটেড সেলাররা দেখবেন যে মানে এখানে বলা উচিত ছিল যে আই উইল অফার, অথবা আই উইল প্রোভাইড, অথবা আই উইল ব্রিং, ঠিক আছে, অথবা আই উইল গিভ, কিন্তু তারা এটা না বলে সরাসরি কিন্তু লিখে ফেলে। এটা টপ রেটেড সেল অনেক সেলারকেও দেখতে পাওয়া যায়, এটা প্রবলেম হবে না, এটা মোটেও সমস্যা নেই। আচ্ছা স্যার, ক্লিন এন্ড ভেরিফাইড তো বুঝলাম স্যার, ক্লিনটা বুঝলাম না স্যার। মানে আপনি একটা ক্লিন লিস্ট তাকে দিবেন আর কি, জগা খিচুড়ি টাইপের না আর কি, বুঝতে পারছেন বিষয়টা? স্যার কালকে আমি একটা ওয়েবসাইটে শেয়ার করছিলাম, ইয়াতে ওখান থেকে আমরা একসাথে অনেকগুলা মেল ভেরিফাই করতে পারবো আর কি। আচ্ছা তাইলে সেটা লিংক দিয়ে দিলে তো সবাই ইউজ করবে, সমস্যা নেই, দিয়ে দিয়ে সবাই জানে কিনা। স্যার দিয়ে দিছি মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, দিলে তো ভালো, সবাই ইউজ করতে পারবে। টাইটেল ঠিক আছে, টাইটেলে কোনো প্রবলেম নেই। তারপরে স্ট্যান্ডার্ড এগুলাও ঠিক আছে। আর আরো ডিপ অ্যানালাইসিস করব হচ্ছে আমরা যখন চিন্তা করব যে এতদিন তো কাজ শিখছেন অথবা অফার করছেন, এখন কাজ পাওয়া উচিত, তখন আমি একটা স্টেপ বাই স্টেপ সবগুলাই দেখব প্রত্যেকটা গিগের, এই আর কি। হ্যাঁ ক্লিক একটা না, ক্লিক আচ্ছা ক্লিক, আচ্ছা এগুলা পরে অ্যানালাইসিস করব, পরে মানে আরো অনেক পরে, আগে আগে আরো অনেকগুলো কাজ শেখাবো। রিয়াদ ভাই কত ইমপ্রেশন ভাই? ইমপ্রেশন 61 ক্লিক পাস। স্যার আমাদের গিগ মার্কেটিংটা দেখা দিলে হইতো, আমরা মোটামুটি না এখন না, এখন না, এখন না, এখন না, বলুন আরো পরে। আচ্ছা স্যার গিগ মার্কেটিং করতে হবে না, এখানে রেখেই কাজ পাবেন, তবে বলে দিব, সমস্যা নেই, সবই শিখাবো। তবে এখন আমাদের পক্ষ থেকে কাজ পাওয়ার চেষ্টা আমরা করব না, এমনি
ওই যে আপনি প্র্যাকটিস করতে করতে অ্যাক্টিভ হয়ে গেলে কারো কারো দুই একটা অর্ডার আসতে পারে, এটার সম্ভাবনা আছে, অনেকেই পায়, সেটা কথা না। কিন্তু আমরা নিজে এখনো উদ্যোগ নিব না যে আমাদের কাজ পাওয়া উচিত। কাজ আমরা সেই চিন্তা করবো হচ্ছে অন্তত 1.5 মাস পরে, ঠিক আছে? 1.5 মাসের ক্লাস শেষ হয়ে গেলে। স্যার আমার ইমপ্রেশন হচ্ছে 149 ক্লিক একটা। ক্লিক একটা না, ক্লিক অন্তত 100টা ক্লিক করলে হচ্ছে ধরেন 4-5টা 6টা অর্ডার পাবেন 100টা ক্লিক। আর আমার 61টা ইমপ্রেশন আর ক্লিক করছে 5টা স্যার। আচ্ছা বুঝছি, আমরা এখন ওই ক্লিক ভিউ ইমপ্রেশন নিয়ে অ্যানালাইসিস করব না। আচ্ছা এমনি গিগ দেখে দিই গিগে কোনো ভুল করতেছেন কিনা। এটা হচ্ছে রমন ভাই। I'll niche targeted email list clean and verified. And from the refresh email list provider valid email marketing contact me. স্যার আমি স্ক্রিনশট দিতে স্ক্রিনশট ইউজ করা ভালো। রোমান ভাই আপনি যে তিনটা দিবেন সুন্দর হয়েছে। ওকে রঞ্জন দাদা শুধু ইমেজ ওটা চেঞ্জ করে ফেলিয়েন, পারলে একটা স্ক্রিনশট দিয়ে দিন ওইটার বদলে। স্যার আমি চ্যাট বক্সে দিতে স্যার। I'll collect niche targeted verified email list। হ্যাঁ ঠিক আছে। প্যাকেজে 1K দিচ্ছেন $10 3K। হ্যাঁ ইমেল মার্কেটিং না হৃদয় রঞ্জন, ইমেল মার্কেটিং না, ইমেল এই যে এইটাই দেন নিশ টার্গেটেড ভেরিফাইড ইমেল লিস্ট, এটাই লেখা থাকে এখানে। এই যে এই ইমেজটার মধ্যে এটাই লেখা থাকুক যে গ্যারান্টেড নিশ টার্গেটেড ভেরিফাইড ইমেল লিস্ট। গ্যারান্টেড বললে তো আরো বেশি আই ক্যাচি হয়, ঠিক আছে? ইমেল মার্কেটিং না, মার্কেটিং করবেন তো ইমেল কালেক্ট করলে না পরে মার্কেটিং এর বিষয় হবে। টার্গেটেড ইমেল লিস্ট, হ্যাঁ এটাই তো ঠিক আছে। টার্গেটেড লোকেশন 100% ভ্যালিড, নো ডুপ্লিকেট, এটা না ঠিক আছে সুন্দর। স্যার এই প্রাইসিংটা একটু দেখবেন স্যার, ওই আমি এটা নিয়ে কনফিউশন ছিলাম এজন্য এখনো দিতে পারিনি স্যার। আচ্ছা এই যে প্রাইসিং ওনাদের গুলো দেখেন না, এই যে 1K $10 দিচ্ছে, ঠিক আছে? প্রাইসিং এর ব্যালেন্স ঠিক আছে, আর একটু হালকা এই দিকে, তবে ওনারটা ওনার জন্য ঠিক আছে। এখন আপনারা মুখোমুখি না করে আপনি ধরেন উনি দিছে 1K $10, তারপর হচ্ছে 3K, আপনি দেন 2K হচ্ছে $20, এইভাবে করে এক একজনে মানে যাতে ভিন্নতা আসে আর কি। না স্যার আমি বলতে চাচ্ছিলাম হৃদয় ভাই মনে হয় একটু কমায় দিছে, এটা ভাবতেছিলাম স্যার। ও প্রাইস মানে 1K $10 সেটা বলতেছেন? জি স্যার আমি বললাম এটা আরো কম দাম হয়ে গেল নাকি। বুঝছি, উনি যদি মনে করে যে উনি 2 ঘন্টা $10 জন্য 2 ঘন্টা কাজ করতে পারবে তাহলে তো কেউ নিষেধ করবে না, কিন্তু আমি তো প্রাইস আরেকটু ইয়ার কথাই বলছি, বুঝছেন কি না? ইমেল হিসেবে স্যার এটা তো প্রাইস তো অনেক বেশি, এখানে 1K $10 অনেক বেশি স্যার। না না ও 1K বেশি না, আপনি কি বলছেন? আপনি বলছেন না আপনি অ্যাক্টিভ মেইল দিবেন, তাহলে বেশি হয় কেমনে? অনেক কম হয়ে গেছে স্যার। অ্যাক্টিভ মেইল তো স্যার এই যে যেমন ইয়ার মধ্যে বিভিন্ন এই ইমেল এক্সট্রাক্টর যেগুলো আছে, যেমন স্যার X2 ইমেল এক্সট্রাক্টর যেটা আছে ওইটা দিয়ে বাইর করতে স্যার এই মানে একবার টার্গেটেড অ্যাক্টিভ বাইর করতে 1 লক্ষ বের করতে 2 ঘন্টা লাগবে স্যার। না লাগলেও এখানে আপনি একটা একটা অথবা 10টা করে চেক করে দেখিয়ে। আচ্ছা স্যার আরেকটা হলো যে এই যে ইয়াতে এই যে মেয়েটার আমরা গিগ ফলো করছি, হ্যাঁ ওর পোর্টফোলিও দেখলে স্যার আমরা তো এখানে কিছুই করতে পারবো না। ওর পোর্টফোলিও যে ও $15 10,000 না পারবেন। তবে আচ্ছা আমি দেখাই, তবে আমাদের স্টুডেন্টদের ওদের মতই দিবেন আপনারা। 100 ইমেল $5 আমাদের अवेलेबल স্টুডেন্ট করে। আচ্ছা এর নাম কি জানি? আচ্ছা স্যার ওইটা হলো যে ওই ডাটা মাইনিং যেটা স্যার ওরা করতে পারে স্যার। এইটা না, ওর নাম কি জানি আমি, আপনাদের আগের ব্যাচেরই, ও 100টা ইমেল $5 করে अवेलेबल কাজ পাচ্ছে। ওর ইউজার নেমটা আচ্ছা আমি ওদের শীট খুঁজে দেখলে দেখাবো আপনাদেরকে। আপনাদের আগের ব্যাচ থেকেই করতেছে, 100টা হচ্ছে $5, বুঝতে পারছেন? এবং সে মোটামুটি 10-12টা ফিডব্যাকও পেয়ে গেছে। আপনারা যেভাবে জানেন আপনি আপনার সার্ভিসটা অফার করবেন, কারণ ইমেইলেরই কত রকমের সার্ভিস ফাইবারে আছে। কারণ আপনি শিখছেন যেটা আপনি সেটা সেইভাবে অফার করবেন, সেভাবেই করবেন, বুঝতে পারছেন বিষয়টা? এখন তো সফটওয়্যার গুলোতে ওই ও লিংকটা যে জায়গা থেকে পাইছে ওই ইউআরএল সহ ওর অ্যাড্রেস, মোবাইল নাম্বার, যাবতীয় সব তথ্য সহ একটা এই ইমেলের সাথে সবগুলো তথ্য দেয়। যেমন ওটা হচ্ছে লিড জেনারেশন টাইপের কাজ, বুঝতে পারছেন বিষয়টা? ওটা হচ্ছে লিড জেনারেশন টাইপের কাজ। সঞ্জয় দাদা মানে ওই টুলসটার নাম কি আমাদেরকে একটু বললাম, আমরা দেখতাম ট্রাই করে।
না ওইটা পেইড টুলস, ওই X2 ইমেল স্যার আমারটা একটু এক্সট্রাক্টর। দেখুন রেখান রহমান। আপনি X2 ইমেল এক্সট্রাক্টর দিলে বাইরে হয়ে যাবে। হ্যাঁ, এটা তো গুগলেই পাবেন স্যার, এটা তো লিংক দেওয়ার দরকার না, আপনি গুগলে সার্চ দেন। স্যার ওটা তো ফেড টুলস, তো আমাদের তো ফেড টুলস দিয়ে আর আমরা আমি তো করতে পেইড পারবো না। নিয়ে কথা বলি না, সেটা তো আপনারা বলেন। আমি তো পেইড নিয়ে, আমি তো আপনাদেরকে মনে হয় শুরুর দিনেই বলছি পেইড এর যত বিষয় আছে এগুলা বাদ দিয়ে ক্লাস করাবো, বুঝতে পারছেন কি? আমরা জি স্যার, আমরা ওই আসলে স্যার আসল প্রবলেমটা হচ্ছে কি স্যার, অন্যরা ধরেন স্যার এই 1000টা এত কম দামে দিচ্ছে, এখন স্যার আমাদেরটা এরকম কম্পিটিশনে চলে আসে স্যার, এই জন্যই বললাম। হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছিলাম। আমি আপনাদেরকে কি বলতেছি বারবার, অন্যদেরকে আপনারা কেন ফলো করবেন না? কারণ আপনাদেরকে স্ক্রিনশট দেখাইছি কিনা আমি, যে আমার স্টুডেন্টরা কেউ আছে 10টা করে আনসার করে $5, আবার কেউ আছে একটা দাম ধরে $15, এটা বলছিলাম কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা দাঁড়ান, আমি তারপরেও আপনাদের সন্দেহ দূর করার জন্য স্যার আসলে সঞ্জয় দাদা আর আমি যেটা বলতেছি স্যার, ওই যার যেই মেটটা ফলো করতে বলছেন না স্যার, উনি মানে কম দামে অনেকগুলা দিচ্ছে তো আচ্ছা, paid না না, purchase করে, এর ফলো জন্য করা, বলছি। আমি বলি ফলো করা বলতে আপনারা তো তার প্যাকেজ ফলো করবেন না, আপনার হচ্ছে তার কাছ থেকে আইডিয়া নেবেন সেই ডেসক্রিপশনটা কিভাবে লিখছে, বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনারা ওইখান থেকে সার্চ করে শুধু তাদের ডেসক্রিপশন অথবা টাইটেল কিভাবে লেখে অথবা কি ট্যাগ দিয়ে তারা র্যাঙ্ক করে, কিন্তু আপনার প্যাকেজ তো অবশ্যই আপনার মতোই থাকবে। আচ্ছা, আমি তারপরে এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে মাঝে মাঝে রাখি, আমি একটু পড়ে দেখি। এটা কি দেখেন, এটা একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ওই আপনাদের ইমেইলেরটা দিয়ে দেখো, প্রত্যেকটারই এক্সাম্পল আমার কাছে আছে। এটা কেন দেখাচ্ছি, যে আপনারা হয়তো বলবেন যে অনেকে তো 50টা করে আনসার $5 দেয়, আমরা কাজ পাবো কিনা? এই যে দেখেন, কাজী এমডি সামির, রানিং স্টুডেন্ট, 3টা করে আনসার $40, কাস্টম অর্ডার জমা দিয়েছে আর $5 টিপসও দিল। দেখতে পাচ্ছেন? দেখতে জি পাচ্ছেন? স্যার দেখতে। এবার এরপরে আসেন, আমি যদি মেইলে গিয়ে দেখাই, দেখবেন যে সে মেসেজ দিছে কি, যে স্যার আমাকে $5 করে একটা কোরআন স্যার আবার অর্ডার দিছে, এর নাম কি জানি, এ সম্ভবত এগুলো আমার কন্টিনিউতে এরকম এগুলো আমি পাই, সুতরাং কয়জনেরটা মনে রাখবো। এটা কিনা আমি একটু দেখি। এই যে দেখেন স্যার, ওই বায়ার আবারও কাজ দিছে, একটা কোরআন স্যার $5, দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা জি স্যার। জি স্যার দেখতে এটা পাচ্ছি। সবাই দেখতেছে স্যার। হ্যাঁ, এবার আসেন, আমি যদি ফেসবুকে আমার ওই গ্রুপটাতে গিয়ে যাই, একটা স্টুডেন্ট স্ট্যাটাস দিছে যে স্যার স্টুডেন্টদেরকে নিষেধ করেন, ওরা মার্কেট নষ্ট করতেছে কম দামে সার্ভিস দিয়ে। এই যে দেখেন, সেটাও দেখাই, এটাতে নিন। আচ্ছা, ভুল করে ফেলছি। আপনারা প্যাকেজ তৈরি করবেন আপনাদের মতো করে, আমি যেভাবে, সবার প্যাকেজ সবার মতো করে চলতেছে, কোনো সমস্যা হবে না। এটা কেন বললাম, এবার আরো কিছু দেখাবো। ব্যাকলিংক আপনারা দিবেন হচ্ছে, একটা ব্যাকলিংক এর দাম $5 অথবা 10টা ব্যাকলিংক $10, কিন্তু দেখবেন যে 5000 ব্যাকলিংক করতেছে $1 এসইও ক্লার্কে। আবার দেখবেন যে আপনার কি জানি বলে 5000 ব্যাকলিংক করতেছে $5, ফাইবারে অ্যাভেলেবেল এরকম আছে। ওদের প্রসেস গুলো আমি বলতেছি, দেখাচ্ছি। আচ্ছা, এটা আরেকটা জিনিস রিমুভ করে দিছি কিনা, আমার অ্যাডমিন আছে, ওরা অবশ্যই অ্যাডমিনরাও অ্যাক্টিভ না, তারপর আমি দেখাই আছে কিনা, রিজেক্ট করে না দিলে তো থাকবে। এই যে দেখেন, ও একটা স্ক্রিনশট দিয়ে এখানে কি বলছে, এটা একটু পড়ে দেখেন। এই লেখাটা একটু পড়ে দেখেন আপনারা। তাহলে দেখেন,
20টা কোর আনসার $1। তো এখন কোর আর সার্ভিসে হয়তো আপনারা আমাকে কোশ্চেন করে বসতেন যে $1 20টা কোর আনসার দিচ্ছে, তাহলে আমরা কাজ পাবো কিনা, এরকম কোশ্চেন করতেন না? জি স্যার, এটা আলামিন ভাই করছিল। হ্যাঁ, 20টা কোর আনসার $1 দিচ্ছে অন্যরা, তা আমরা কি কাজ পাবো কিনা? এখন তো আমি দেখালাম আমাদেরই স্টুডেন্ট একটা কোর আনসার $5 করে, সেটাও আছে, আবার $10 করে করার পরে আরো $5 টিপস পাইছে, সেরকম আছে। এই যে যেটা আপনারা দেখতে পাইছেন, একটা কোর আনসার $10 করে করার পরেও আরো $5 টিপস দিছে। এই যে কাজী এমডি সামির, ও এই গ্রুপে আছে, দেখবেন ওরা এখনো কোর্স শেষ হয় নাই, ক্লাস করতেছে। এখন কথা হচ্ছে সবারই, আপনারা প্যাকেজ তৈরি করবেন আপনাদের মতো। কোন ক্লায়েন্ট যদি আপনার সার্ভিসকে প্রশ্নবিদ্ধ করে, তখন আপনি বুঝাবেন যে সে বলবে যে অন্যরা কোন আনসার দিচ্ছে 20টা $1, তোমার একটার দাম $5 কেন? তখন আপনি তাকে বুঝাইতে সক্ষম হওয়া লাগবে যে অমুকের 3টা কিওয়ার্ড র্যাঙ্ক করাবে হচ্ছে $150, তুমি কেন $300 চাইতেছো? তখন আপনি তাকে বুঝাইতে সক্ষম হওয়া লাগবে। এগুলো আমি ক্লিয়ার করবো। তো ক্লায়েন্টকে কিভাবে মেইনটেইন করবেন এগুলো আমি ক্লিয়ার করবো। এখন আপাতত গিগ দেন, আর নক টক আসলে তো আমি তো আছি, এমন তো না যে আমারটা একটু দেখবেন। হ্যাঁ দেন, দেখতেছি। তো এই জন্য এটা কোরা দিয়ে বুঝাইলাম আর কি সবগুলো। এর নাম আমি আয়েশা, কি নাম আমি ভুলে গেছি। আচ্ছা, ইউএল দিয়ে দেখাবো। ও অলরেডি ওইভাবেই করতেছে, মানে 100টা ইমেল কালেক্ট করতেছে $5। আপনাদের আগের ব্যাচ, এই জন্যই তারটা দেখাইতে চাইছিলাম। আচ্ছা দেখে দিই, এগুলা শীট খুঁজে দেখাই দিব। রেহান রহমান দেখতেছি। এই জন্য ওই অন্যকে দেখে আপনি মানে কোয়ান্টিটি অথবা প্রাইস নির্ধারণ করার দরকার নেই, বুঝছেন কিনা? অন্যকে দেখে প্রাইস অথবা কোয়ান্টিটি নির্ধারণ করার দরকার নেই। টার্গেটেড ইমেল কালেকশন, ইমেল মার্কেটিং, $10 এটা এভাবে না দিয়ে এক্সেলে দিয়ে দেওয়াটাই উচিত। এই যে এক্সেলেরটা ঠিক আছে স্যার, এক্সেলে দিছি স্যার। ঠিক আছে। আর হচ্ছে প্যাকেজ না, আপনারা এইভাবে আপনাদের প্যাকেজ এইভাবেই থাকুক, এভাবেই থাকুক। বরং আরেকটু প্রাইস বাড়ানো যাইতে পারে, কমানোর তো প্রশ্নই আসে না। আচ্ছা, আরো কয়েকটা কাজ শিখেন, আমি মার্কেট রিসার্চ করে আপনাদেরকে আরো কিছু বিষয় দেখাবো, নাহলে কনফিউজ থেকে যাবেন। মানে প্রাইস, আমি এই জিনিসটা বুঝাই, মনে হয় অলরেডি আপনাদেরকে আমি বুঝেছি, ওই যে একদিন লোগো দিয়ে বুঝেছি যে একটা লোগোর দাম ফাইবারে $300, তারপর একটা লোগো বানানো হচ্ছে $5 দিয়ে। এখন দেখবেন যে $300 যে লোগো ডিজাইন দিচ্ছে তার হাতে 20-22টা কাজ, যে $5 দিচ্ছে কারো হাতে কাজ নাই, কারো হাতে 1-2টা। এটা কি আপনাদেরকে দেখাইছিলাম তো মনে হয়। হ্যালো, আরে না স্যার, দেখেন দেখেন নাই স্যার। আচ্ছা এগুলো আমি রিসার্চ করে দেখাবো। মানে প্রাইস, হ্যাঁ প্রাইস কমাই দিলে আপনি কাজ পাবেন, এটা হচ্ছে 100% একটা ভুয়া কথা। প্রাইস কমাই দিলে কাজ পাবেন, এটা আপনার প্রাইসটা, আপনার সার্ভিসের মান, লিগ্যাল প্রাইস যেভাবে হওয়া উচিত আপনি সেভাবে ধরবেন এবং চলবে, সব রকমের চলে। দেখবেন যে মার্কেটে আপনার টি শার্ট 100 টাকার গুলাও চলে, আবার 5000 টাকার গুলাও চলে। ব্লেজারও দেখবেন 500 টাকায়ও ব্লেজার চলে, 10,000 টাকায়ও চলে, কেউ 15-20,000 25,000 টাকা দিয়ে সিলাই করে, আরো বেশি দামিও করে। প্রত্যেকটা জিনিসেরই সব লেভেলের ক্রেতা আছে। আপনারা যেভাবে শিখছেন, আপনার সার্ভিসের কোয়ালিটি যেরকম, আপনি ওইভাবে প্রাইস নিয়ে অফার করবেন, আর অন্যরা যেভাবে করে সেটাও আপনি করবেন। দামিগুলো রিজেক্ট কম স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন আসেন, আমি তো গেস্ট পোস্টিং অথবা লিংক আউটরিচ এইগুলো অ্যাভেলেবেল দিই এবং খুব এক্সপেন্সিভ প্রাইস ক্লায়েন্ট থেকে নিই। এখন দেখেন, কেউ যদি মনে করে যে না আমার 5000 ব্যাকলিংক $5 দরকার, আমি সেটা দিতে সক্ষম। এই যে দেখেন আমার এখানে অলরেডি আছে মানি রোবট, দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আলামিন ভাই তো অনেক লেট জয়েন, মনে হয় আজকে ছুটি নিয়েছিল উনি। স্যার দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার এই যে এখানে স্যার কোল্ড ইমেল দেওয়ার পরে স্যার এই টুলসে আমরা কি সিলেক্ট করব স্যার? হ্যাঁ, ক্লিক করেন। স্যার এই টুলসে কি সিলেক্ট করব স্যার আমরা? এখানে মূলত আপনারা যেটা দিয়ে করবেন সেটা তো অবশ্যই না, তারপর ক্লিক করেন, টুলসে ক্লিক করেন। স্যার আমি করছি স্যার। লিস্ট দিছিলাম স্যার। এখানে এখান থেকে আপনি যেটাই দেন টোটালি সমস্যা না, মানে এই টুলস দিলে আমার জন্য ভালো হবে এরকম কোনো বিষয় নাই। মানে আপনি আপনার মতো করে যেটাই সিলেক্ট করে দিন, কোনো সমস্যা হবে না। মোস্তাফিজ আহমেদ ভাই বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার মেইনলি জিজ্ঞেস করতেছিলাম এই কথাটার জন্য স্যার, এই যে স্যার স্কিল যদি আবার পরীক্ষা নেয় এই জন্য স্যার। স্কিল টেস্ট,
স্কিল স্যার। টেস্ট আচ্ছা আপনি করতে থাকেন, পরে যদি প্রবলেম দেখা দেয় ওই ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না, সাব ক্যাটাগরি সার্ভিস টাইপ এগুলো চেঞ্জ করে আরেক রকম করে দিলে নিয়ে নেবে। ও আচ্ছা স্যার, আচ্ছা আমরা তো পরে এডিট করে ঠিক করে নিয়ে নিন। দিছি স্যার। জি স্যার পরে এডিট বলছিলেন। করে ঠিক করে নিন। হ্যাঁ পরে এডিট করে ঠিক করে নিন। তবে স্কিল টেস্ট একবার দিলে হয় না স্যার? স্কিল টেস্ট দিয়ে দেওয়াটা আমি রিকমেন্ড করি, কারণ হচ্ছে এতবার ঝামেলা করে লাভ কি? স্যার ইংলিশটা আমিও দিচ্ছি স্যার, স্যার, একবার কিন্তু দিছি স্যার স্যার। এটা যদি ইমেল মার্কেটিং নিয়ে আসে এর জন্য বললাম স্যার। আচ্ছা ইমেল সেই ক্ষেত্রে ওই সার্ভিস টাইপ সাব ক্যাটাগরি এগুলো চেঞ্জ করে দিয়ে নিয়ে নেবে, বুঝছেন কিনা? জি স্যার এর জন্য বললাম। আর এরপরে আমি বলি, এরপরে যদি আটকায় আপনি কুকি বের হয়ে যাবেন, বের হয়ে কুকি ক্লিন করে ওই যে আবারও বলতেছি এগুলো নিজের বুদ্ধি দিয়ে করতে হয়। এই যে নিউ ইনকগনিটো উইন্ডো এই অ্যাপ থেকে লগইন করে ওইভাবে করবেন, আবার হয়ে যাবে, বুঝছেন কিনা? জি স্যার এটা আপনি আগেই বলছিলেন স্যার। হ্যাঁ বুঝছি, এগুলা মানে কিছু কাজ আছে নিজের মতো করে এক একবার এক এক স্টাইলে ট্রাই করে যেতে হয়, বুঝছেন কিনা? ওকে স্যার। এই আর কি। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে একদম জরুরি কারো কোনো কোশ্চেন আছে কিনা, না হয় ছুটি দিয়ে দিব, কারণ হচ্ছে আসরের নামাজ টাইম পাবেন না, দুই নামাজ একসাথে হয়ে যায়। একটু আছে স্যার, আমার ওই লিঙ্কডইন নিয়ে আজকে আপনার সাথে একটু কথা ছিল আচ্ছা স্যার। দেন আমার রেস্ট্রিক্ট আচ্ছা দেন লিংকডইনের ইয়েটা স্ক্রিন শেয়ার দেন। বলেছে বিরতিটা দিয়ে নেওয়া উচিত ছিল, তাহলে আমরা আরেকটু কিছু ঘন্টা দেব। বিরতি দিয়ে দিলে হবে না। স্যার আমি নামাজ পড়ে ফেলেছি। বুঝছি, আমিও ভিতরে ভিতরে পড়ি, কিন্তু একজনে পড়লে তো হবে না, সবার পড়তে হবে। আর আজকে আমি নিজে ওই সময় যদি দিয়ে দিতেন তাহলে মনে হয় আর কি সময় পাইতাম। স্যার আমার কাছে 2টা মেল আসছে স্যার লিঙ্কডইনে। আচ্ছা প্রথমটা হচ্ছে শেষেরটা, এটা প্রথমটা হচ্ছে স্যার। আচ্ছা শেষেরটা দেখি আচ্ছা শেষেরটা দেখে যদি নির্ণয় করা যায় তাহলে তার প্রথমটা দরকার নেই। এই যে স্যার এটা দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখি। রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আচ্ছা এবার প্রথমটাতে যান তো রাশেদুল ইসলাম ভাই। এইটা প্রথমটা স্যার। আচ্ছা এবার এটা একটু দেখি। ও আচ্ছা আপনার এটা তো পার্মানেন্টলি রিস্ট্রাক্টেড করছে বলছে ওরা, আপনি এটা খেয়াল করেন নাই মনে হয় না? করছি স্যার। আচ্ছা আচ্ছা তাহলে তো এটা আর হবে না পার্মানেন্টলি। এটা দেখে তো ভালো হয়েছে, আমি ভাবছি পরেরটা পড়লে সমাধান হবে, এই জন্য এটা দেখছি। পার্মানেন্টলি যেহেতু হয়ে গেছে এটা আর কিছুই করার নেই, আপনি আরেকটা খুলতে হবে রাশেদুল ইসলাম ভাই। আচ্ছা স্যার। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ পার্মানেন্টলির ক্ষেত্রে ইয়ে নেই। আর কারো কোনো ইস্যু? হ্যালো